আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে গ্রাফিক লার্নে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটি সোশ্যাল মিডিয়া ডিজাইন করা শিখব। ওকে? এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে কোনো সাবজেক্ট এলিমেন্টে আমরা কি ধরনের শ্যাডো দিব এবং আসলে ওই শ্যাডোগুলো কেন শিখা খুব জরুরি ছিল। আজকের এই ক্লাসে আমরা দেখব আমাদের আসলে ওই শ্যাডোর যা শিখেছি যে শ্যাডো দিতে গেলে আমাদের কোন টুলস ইউজ করতে হবে এবং আমরা যে ধরনের ওয়ার্ক প্রসেস দেখেছিলাম সেই ওয়ার্ক প্রসেস আজকের এই সোশ্যাল মিডিয়া ডিজাইনে আমরা ব্যবহার করব যাতে করে আমাদের একটা প্র্যাকটিক্যাল নলেজ তৈরি হয়। যেমন আমি যখন কোনো সাবজেক্ট রাখতেছি আমার ডিজাইনে, কোনো একটা এলিমেন্ট আমার মনে হইতেছে যে আমার লাইট সোর্সে এখান থেকে আমার শ্যাডো দেয়া দরকার। তখন আসলে আমরা আগের টেকনিকগুলো ব্যবহার করব এবং ওই টেকনিকগুলো ব্যবহার করে আমার ডিজাইনে যত রকমের শ্যাডো দরকার, যত রকমের হাইলাইট দরকার সেই কাজগুলো আমরা করব এবং ওই কাজগুলো যাতে করতে পারি এর জন্য আজকে আমরা একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন করা দেখব এবং আশা করছি আপনারা এনজয় করবেন। সোশ্যাল মিডিয়ার ডিজাইনের ক্ষেত্রে আ নরমালি যেটা হয় যে ক্লায়েন্ট আপনাকে আগে থেকে একটা ব্রিফ দিবে। আদারওয়াইজ আপনি তো আসলে কি করবেন? এই যেমন এখন আমার সামনে একটা ব্লাঙ্ক আর্টবোর্ড আছে। এই ব্লাঙ্ক আর্টবোর্ডে আসলে আমি কি করব? আমার কাছে যদি কোনো কনসেপ্ট না থাকে, আমার কাছে যদি কোনো আইডিয়া না থাকে, আমার কাছে যদি রিকোয়ারমেন্ট না থাকে, আমার কাছে যদি ইনস্ট্রাকশন না থাকে, তাহলে আসলে আমি কি করব আল্টিমেটলি? আমার কিন্তু কিছুই করার নেই। সো এই ধরনের ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট এগুলো আসলে আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে। ১ম এ হয়তোবা সে এসে বলবে যে, "ভাই আমার এমন একটা ব্র্যান্ড আছে বা আমার এমন একটা প্রোডাক্ট আছে বা আমার এমন একটা বিজনেস আছে। এই বিজনেসের জন্য আমি চাচ্ছি এই জিনিসটা সেল করতে সোশ্যাল মিডিয়াতে বা অনলাইন মার্কেটিং করতে চাচ্ছি। তাহলে তুমি আমার এটার জন্য একটা ডিজাইন রেডি করে দাও।" আসলে সোশ্যাল মিডিয়ার ডিজাইন সবথেকে বেশি কখন প্রয়োজন হয়? আপনি একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করেন যে, আপনার যখন কোনো কিছুর প্রয়োজন হচ্ছে আপনি কিন্তু ওই স্পেসিফিক জিনিসটাই চাচ্ছেন। আপনি কিন্তু অন্য কিছু চাচ্ছেন না। এটাই তো স্বাভাবিক। সো সোশ্যাল মিডিয়ার ডিজাইন কারা করায়? আপনার মতো আমার মতো আ ডিজাইনার যারা আছি তারা হয়তোবা খুব কম করাচ্ছে। এক কথায় আমাদের অডিয়েন্স কারা? এই যে আমি সোশ্যাল মিডিয়ার ডিজাইন করব বা আমি যেই ইন্ডাস্ট্রিতে কাজ করি না কেন, ওই ইন্ডাস্ট্রির অডিয়েন্স কে? আপনি যদি আপনার অডিয়েন্সকে রিসার্চ করতে পারেন, যদি বুঝতে পারেন যে আমার অডিয়েন্স এরা এবং এদের জন্য আমি কাজ করব এবং এরপরে আপনার যে ধাপটা হতে পারে বা যে স্টেপ হবে আপনার যে আপনি এভাবে চিন্তা করবেন যে আমার অডিয়েন্সের কি লাগতে পারে? আমার অডিয়েন্সের প্রবলেম কোথায়? আমার অডিয়েন্সের নিড কি? এবং তার প্রবলেমের একটা সলিউশন দিব আমি এবং এই যে আমি সলিউশন দিতেছি, এর জন্য সে আসলে আমাকে পে করবে। আমি তাকে সার্ভিস দিব। সার্ভিস মানে কি? সলিউশন দেওয়াটা, এই তো? সো আপনার ক্লায়েন্ট আপনাকে আগে থেকেই মোটামুটি সবকিছু দিয়ে দিবে। রিকোয়ারমেন্ট দিয়ে দিবে, তারপর তার কালার কিরকম লাগবে এগুলো দিয়ে দিবে। নরমালি ধরেন আজকে আমরা একটা ডেমো ক্লায়েন্ট প্রজেক্ট চিন্তা করে নিই। ধরেন আমাদের হাতে একটা বা আমাদের কাছে আ কোনো একটা রেস্টুরেন্ট সে বলল যে, "ভাই আমরা তো একটা নতুন বার্গার নিয়ে আসছি। এই বার্গারের মধ্যে এটা আছে, ওইটা আছে। অনেক বিগ মার্কেটিং তার প্ল্যান আছে। এটাকে সে অনলাইনে এবার মার্কেটিং করতে চাচ্ছে অর্থাৎ ডিজিটাল মার্কেটিং করতে চাচ্ছে। সো ডিজিটাল মার্কেটিং করতে গেলে কোনো প্রোডাক্ট নিয়ে সেক্ষেত্রে ১ম যেটা লাগবে তা হলো অ্যাড ক্রিয়েটিভ। অ্যাড ক্রিয়েটিভ মানে হইছে এই যে সোশ্যাল মিডিয়ার ডিজাইন 1080p মানে 1080 পিক্সেল সাইজের একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন তাকে আমার দিতে হবে। আমি যখন তাকে এই ডিজাইনটা দিতেছি, এই ডিজাইন যত সুন্দর করে দিব সে যখন মার্কেটিং চালাইতেছে, তখন অনেক অডিয়েন্সের সামনে যাচ্ছে এবং এই ডিজাইনটার উপর ডিপেন্ড করবে যে আসলে সে কি পরিমাণ নক পাবে। বিলিভ ইট অর নট। সো ধরে নিই আজকে আমাদের কাছে একটা রেস্টুরেন্ট ওনার আসলো। আসার পর সে বলল যে, "ভাই আমার তো একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন করা লাগবে। আমি নতুন একটা বার্গার আ মার্কেটিং করতে চাচ্ছি এবং আমি এই বার্গারটা অনেক বেশি সেল করতে চাচ্ছি।" অ্যা তখন আপনার কাজ হইছে যে ভাই আপনি এই বার্গারটা যে সেল করতে চাচ্ছেন বা যা কিছুই করেন, মার্কেটিং আপনি যা মন চায় তাই করেন। আপনার রিকোয়ারমেন্ট কি? আপনি কি চান? আপনি কিরকম চান? এইগুলো আপনি অ্যাজ এ ডিজাইনার তার কাছে জিজ্ঞেস করে নিবেন যে, আপনার অডিয়েন্স কারা? আপনি কোন এজের কাছে এটা নিতে চাচ্ছেন? যেমন বার্গার কিন্তু নরমালি সবাই টুকটাক খায়। বাট 30 প্লাস এজের যারা আছে বা 35-40 যেমন ধরেন আমাদের বাবা-মা যারা, তারা কিন্তু এই ধরনের রিচ ফুড খুব একটা পছন্দ করে না। ওকে? এই ধরনের রিচ ফুড কিন্তু আমাদের মতো ইয়ং জেন যারা আছি, এরাই সবথেকে বেশি পছন্দ করে। সো আমাদের কিছু কালার প্রেফারেন্সেস ও থাকে, তাই না? যেমন আমরা সব ধরনের কালার কিন্তু পছন্দ করি না। সো এই জিনিসগুলো এজ এ ডিজাইনার আপনি চিন্তা করবেন তার অডিয়েন্স কারা এবং তার অডিয়েন্স ওই
সে যখন বলতেছে যে আমার অডিয়েন্স ওই ধরনের মানুষ, তাহলে আপনি তখন অ্যাজ এ ডিজাইনার এভাবে চিন্তা করবেন যে ওই অডিয়েন্সের পছন্দ কী, ওই অডিয়েন্স কী ধরনের ফন্ট পছন্দ করে, ওই অডিয়েন্স কী ধরনের কালার পছন্দ করতে পারে, ওই অডিয়েন্স আল্টিমেটলি তারা কী কোন কোন জিনিসগুলোকে গ্রাব করে। নর্মালি একটু যদি চিন্তা করতে পারেন তাহলে আপনি অনেক ভালো ভালো ডিজাইন আইডিয়া জেনারেট করতে পারবেন। সো যেটা বললাম যে আজকে আমাদের সামনে একটা ক্লায়েন্ট আসছে। ক্লায়েন্ট আসার পরে সে বলল যে তার বার্গারের জন্য একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে হবে। একদম সহজ কথা। এবার আপনার কাজ কি হইতে পারে? আপনার ১ম কাজ হইছে ওই যে ক্লায়েন্ট আপনার, তার থেকে য আপনার যা লাগবে লাইক ইমেজ লাগবে, ভালো ইমেজ লাগবে। মানে আ ইমেজের ব্যাপারটা এরকম যে ক্লায়েন্ট যদি আপনাকে ভালো ইমেজ না দেয়, আপনি ওই ডিজাইনে যত যা কিছু করেন, খুব সুপার কোয়ালিটির ডিজাইন করতেছেন, অনেক ক্রিয়েটিভ ডিজাইন করতেছেন, বাট মেইন প্রোডাক্ট ইমেজ যেটা, যে প্রোডাক্টটা আমি মার্কেটিং করতেছি, যে প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আমি আমার সব প্ল্যান, ডিজাইন প্ল্যান সাজাচ্ছি, ওই প্রোডাক্ট ইমেজই দেখা গেল একদম লো কোয়ালিটির ইমেজ, ফাইটা ফুইটা গেছে। তখন যেটা হবে আপনি যত ভালো ডিজাইন করেন কোনো লাভ নাই। সো আপনি আপনার ক্লায়েন্টকে আগে থেকে জিজ্ঞেস করবেন যে, "ভাই তোমার ছবি তোলা আছে কিনা? ভালো ছবি।" সে বলতে পারে যে, "ভাই আমি তো মোবাইল দিয়ে ছবি তুলছি। এই ছবিটা নাও।" তখন আপনি ডিরেক্ট না বলবেন। কোনো কথা নাই। বলবেন যে, "আপনি একজন প্রফেশনাল ফটোগ্রাফারকে নিয়ে আসেন। একদম প্রফেশনাল দরকার নাই। টুকটাক এলাকায় আপনার ভাই ব্রাদার যারা আছে, যারা মোটামুটি ছবি তুলতে পারে, একটু হাই রেজোলিউশন এর ছবি দেন। পরে আমি হয়তোবা এটা ফটোশপে লাইট, কালার, ব্রাইটনেস, স্যাচুরেশন এই ব্যাপারগুলো আমি অ্যাডজাস্ট করে নিলাম। এগুলো আমার পার্ট। বাট আমাকে একটা ভালো রেজোলিউশন এর ছবি দিতে হবে। মানে ফুটেজটাই যদি আপনার লো কোয়ালিটির হয়, ওইটার মধ্যে আপনি আর কি ঢালবেন, তাই না?" সো ইমেজটা তার থেকে নিয়ে নিবেন। সবসময় ট্রাই করবেন একটা ভালো ইমেজ, এবং তাকে খুব পোলাইটলি বুঝানোর ট্রাই করবেন যে আসলে আপনি যেটা ফোন দিয়ে তুলতেছেন এটার ইমেজ কোয়ালিটি, আর যেটা আপনি প্রফেশনাল একটা ক্যামেরা দিয়ে যেটা তুলবেন ওইটার কোয়ালিটি কিন্তু একরকম হবে না, এবং কেন একরকম হবে না এই ব্যাপারগুলো তাকে পোলাইটলি বুঝালে অবশ্যই ক্লায়েন্ট বুঝবে। নরমালি যেটা হয় যে আমাদের ক্লায়েন্টরা আসলে আমাদের, যেহেতু আমরা ডিজাইনার, সো আমাদের মতো হবে না, এটাই স্বাভাবিক। সে হয়তোবা সিম্পল ওয়েতে চিন্তা করবে। সে একদম সহজ ভাবে সবকিছু চিন্তা করবে। এটাই তো হওয়ার কথা, তাই না? সো আপনি অ্যাজ এ ডিজাইনার তাকে একটা প্রজেক্ট ব্রিফ দিবেন। আগে থেকেই বলবেন যে, "ভাই আমি এভাবে করতে চাচ্ছি। দেন তুমি এই জিনিসগুলো আমাকে প্রোভাইড করো। এই জিনিস যদি তুমি আমাকে প্রোভাইড যদি না করো, সেক্ষেত্রে যেটা হবে আমি খুব একটা ভালো ডিজাইন তোমাকে দিতে পারব না। আর তুমি যদি আমাকে সুপার কোয়ালিটির জিনিস দাও, আমি তোমাকে সুপার কোয়ালিটির জিনিস দিব।" সিম্পল। ওকে, সো প্রোডাক্ট ইমেজ লাগবে। খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট ইমেজ লাগবে। সো আমরা একটা ভালো প্রোডাক্ট ইমেজ নিব যেটা আমাদের ক্লায়েন্ট দিতেছে। সো ক্লায়েন্ট যখন ইমেজটা দিবে সে তো নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিএনজি করে দিবে না। তাই না? সে জাস্ট ছবিটা তুলে আমাকে পাঠায় দিবে। এবার আমার কাজ হইছে ওইখানে আর বাদবাকি যা কিছু আছে সবকিছু করা। সো চলেন আমরা আপাতত একটা ইমেজ Google থেকে কালেক্ট করে নিই। বার্গার লিখে সার্চ করি। বার্গার কিং চলে আসছে। ওয়াও! ওদের এসইও খুব হাই বোঝাই যাচ্ছে। ওকে, সো আমরা এখান থেকে র‍্যান্ডম যেকোনো একটা ইমেজ নিতে পারি। নরমালি এই জায়গাতে আ Google এ পিএনজি ইমেজ পাওয়া যায়। হ্যাঁ? সো আপনি চাইলে সেগুলো নিতে পারেন, পিক করতে পারবেন। নট এ বিগ ডিল। সো আমরা এই ইমেজটা নেই। ধরেন এই ইমেজটাও মোটামুটি চলে। ডিসেন্ট ইমেজ। ওকে, সো এটাও নিতে পারি। এখন আপনি যখন ইমেজ নিতেছেন, এই যে বললাম এই ছোট জিনিসগুলো আমরা আসলে একদমই কেয়ার করি না। মনে করি যে আমি অনেক কিছু পারি। আমি তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। আমি তো অনেক সুন্দর কালার দিতে পারি। সো আমার ডিজাইন তো ঝাঁকানাকা হবেই। দিন শেষে আপনি যখন ডিজাইনটা রেডি করতেছেন তখন আসলে আহামরি কিছুই হইতেছে না। কারণ আপনি ফটো কম্পোজিশনটা একদমই ইগনোর করে গেছে। এখন ফটো কম্পোজিশন কি? আপনি যেহেতু ডিজাইন করবেন, ডিজাইনে তো আমরা এর আগে যেহেতু শিখেছি যে কম্পোজিশনের কিছু বেসিক থিওরি আমরা শিখেছিলাম, কিছু টার্মস শিখেছিলাম, তাই না? যে সবকিছু অ্যালাইনমেন্টে রাখতে হয়, তারপর একটার সাথে আরেকটা কালার ম্যাচ করাইতে হয়। এ লট অফ থিংস আমরা শিখছি। এখন আমি যখন ডিজাইন করব আগে থেকেই তো আমি জানি যে আমার ডিজাইনটা আসলে আমি কিরকম করতে চাচ্ছি, কোন অ্যাঙ্গেলে করতে চাচ্ছি। এখন আপনি ডিজাইন অ্যাঙ্গেলটা আপনি চিন্তা করতেছেন আপনি বার্ড আই ভিউতে করবেন। বার্ড আই ভিউ আই থিংক এভরিওয়ান আন্ডারস্ট্যান্ড যে উপর থেকে যেটা দেখতেছি মানে পাখির চোখে দেখা বা বিমান থেকে নিচে তাকালে যেটা দেখা যায় এই স্টাইলে করতেছি। কিন্তু আপনি ইমেজ ওখানে নিলেন এই ধরনের পোর্ট্রেইট ইমেজ অথবা সাইড পোর্ট্রেইট বা সাইড অ্যাঙ্গেলের ইমেজ নিলেন। তখন আপনি ঝামেলায় পড়বেন। সো এটা আপনি আগেই ক্লায়েন্টকে বলে নিবেন যে ভাই আমাকে এরকম ৪-৫ টা ডিফারেন্ট অ্যাঙ্গেলের ছবি দাও। উপর থেকে দাও, সাইড প্রোফাইল, ফ্রন্ট প্রোফাইল
আরও যা যা আছে এগুলো একটু তাকে বলবেন। ওই ধরনের ৫-৬টা ইমেজ যখন সে দিবে, আপনি ওইখান থেকে একটা বেস্ট ইমেজ আপনি ফাইন্ড আউট করতে পারলেন বা নিতে পারলেন। সো আমার কাছে এই ইমেজটা অনেক সুন্দর লাগতেছে। এটা কার? আচ্ছা, যারই হোক, আমরা এটাকে আপাতত লার্নিং পারপোজে নিতেছি। এটা কমার্শিয়াল ইউজেসের জন্য আমরা এই ইমেজটা নিচ্ছি না আরকি। সো আসেন এই ইমেজটা আমরা নেই। ইমেজটা কোনো একটা ইয়াতে আছে। আচ্ছা, যেখানেই থাকুক আমরা এখান থেকে আপাতত পিক করি। সেভ ইমেজ অ্যাজ নরমালি জেপিজি চলে আসার কথা। সো এটা চলে আসলো। ধরেন এই ইমেজটা আমাদের ক্লায়েন্ট আমাকে দিছে, আমি WhatsApp থেকে ডাউনলোড করছি। এবার আমার এই ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এখন ২০২৫ সাল চলে। ২০২৫ সালে ব্যাকগ্রাউন্ড রিমুভ শিখার মতো তেমন কিছু নাই। কারণ এখন অনেক নতুন, নতুন টেকনোলজি এসেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসেছে। সিঙ্গেল ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়। সো আমরা এই ব্যাপারগুলোর সাথে একটু অল্প, অল্প করে নিজেকে অ্যাডজাস্ট করে নিব। যে কিভাবে আমি এআই দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, এআই দিয়ে টুকটাক ছোটোখাটো ডিজাইন রেডি করতে পারি। এই ব্যাপারগুলোর সাথে যদি আপনি এখন থেকেই ২০২৫ থেকেই যদি নিজেকে অ্যাডজাস্ট না করেন, ২০২৬ আপনাকে খুঁজেও পাওয়া যাবে না। বিলিভ ইট অর নট। ওকে, সো আসেন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো এআই দিয়ে। সো নরমালি আমি সবথেকে বেশি ফ্রি পিকের যে ব্যাকগ্রাউন্ড রিমুভ অপশনটা আছে এটা ইউজ করি। খুবই ডিসেন্ট এবং আউটলাইনটা অনেক সুন্দর করে ওরা রিমুভ করে। এখন সব ইমেজের না কিন্তু। কমপ্লেক্স ইমেজ যেটা আছে সেটা স্টিল নাও আপনার ফটোশপে ফাইনাল টাচ দিতেই হবে। ওকে, সো আসেন এই ফ্রি পিকের ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো এটার। ফ্রি পিকেরটা ছাড়াও আরও কিছু এআই আছে ব্যাকগ্রাউন্ড রিমুভার নামে। আম সেগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। অ্যাডোবের একটা আছে যেটা ফ্রি বলা যায়। সো অ্যাডোবে যাই। একটা হচ্ছে ফ্রি পিকার, আরেকটা হচ্ছে অ্যাডোবের। সো সেম, আপলোড ইউর ফটো, দেন আপনি এখানে ক্লিক করেন। ক্লিক করে ফটোটা আপলোড করে দিলাম। আপলোড করার পর ওরা ২-৩ মিনিট টাইম নিবে। নেওয়ার পর আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে। এই যে আমার এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে। আচ্ছা, যাই হোক আমি এটা ডাউনলোড করি। পিএনজি ফাইল ডাউনলোড হয়েছে। এখন দেখি অ্যাডোব আসলে আমাকে কোন ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভ দেয়। কোয়ালিটি অনেক ম্যাটার করে। সো ২ টা ইমেজ আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম ২ টা এআই দিয়ে। এছাড়া আরও অনেকগুলো ওয়েবসাইট আছে। রিমুভ বিজি আছে, পিক্সআর্ট থেকে করা যায়, ফটো দিয়ে করা যায়, ফটো রুম থেকেও করা যায়। অনেক ওয়েবসাইট আছে যারা আপনাকে এই অপশনগুলো দিবে। সো এগুলো ইউজ করার ট্রাই করেন। নিজেকে অ্যাডজাস্ট করেন এআইয়ের সাথে। ওকে, সো আমরা ২ টা ইমেজ নিয়েছিলাম বা ২ টা পিএনজি ইমেজ ডাউনলোড করেছি মাত্র। সো এইটা আর এইটা। সো ২ টা ইমেজই আমরা নিব। নিয়ে আমরা এই ইমেজের কোয়ালিটিগুলো একটু চেক দিব। যদি এগুলো আমি যেহেতু ইয়া থেকে নিয়েছিলাম, গুগল থেকে নিয়েছি। সো হাই কোয়ালিটির রেজোলিউশনের ইমেজ না কিন্তু এগুলো। নরমালি আমি অন্য প্রজেক্ট যদি হইতো বা যদি আমার ক্লায়েন্ট যদি একান্তই আমাকে যদি কোনো প্রকার ইমেজ দিতে পারতেছে না, সে বলতেছে যে ভাই আমি অনেক বিজি, আমি এই মুহূর্তে পারছি না, দেন আমাদের যেটা করতে হবে, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমরা এই ইমেজগুলো জেনারেট করে নিব, অথবা এই প্রোডাক্টের সাথে যায় বা এই বার্গারের সাথে মোটামুটি কানেক্টেড বা কাছাকাছি এই ধরনের কোনো ইমেজ আমরা ইউজ করতে পারি। যদি সেটা ক্লায়েন্ট অ্যাপ্রুভ করে। ক্লায়েন্ট যা অ্যাপ্রুভ করবে আপনি যাই করেন, ক্লায়েন্ট যদি অ্যাপ্রুভ করে ওইটাই ১০০-১০০ লাগবে। ওকে? বা ওইটাই পারফেক্ট বলা যায়। ২ টা ইমেজ আমরা এখান থেকে জেনারেট করছি। এটা হচ্ছে ফ্রি পিকার আর এটা হচ্ছে অ্যাডোবের। অ্যাডোবের যে ইমেজ যেটা ছিল, আমি যদি একটু আপনাদেরকে পার্থক্যগুলো বুঝাই, এই ছোট, ছোট পার্থক্যগুলো বুঝতে হবে। অনেকে এইগুলো মিস করে যায়। এই বেসিক ছোট, ছোট জিনিসগুলো মিস করার কারণে দেখা যায় ফাইনালি অনেক ভালো ডিজাইন করছে। বাট কিছুই হয় নাই ওই ডিজাইন, এরকম লাগে। অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করে দিই। ২ টা ইমেজ যদি আমরা একটু জুম করে দেখি, এটার আউটলাইনে কোনো হোয়াইট পার্ট নাই, তাই না? একদম নিট অ্যান্ড ক্লিন। বাট এটার চারোদিকে যে হোয়াইট একটা আউটলাইন বা এডজ লাইনে ছোট, ছোট কিছু পিক্সেল এখনো রয়ে গেছে। যেটা হচ্ছে অ্যাডোব করছে এটা। আর এটা ফ্রি পিকের। দিস দ্য রিজন যে আমি ফ্রি পিকটা অনেক বেশি ইউজ করি। এছাড়া আরও অপশন আছে। এছাড়া যে অপশন আছে সেটা হচ্ছে আপনি ফটোশপ ইউজ করবেন। ফটোশপ থেকে আ ওকে, ওপেন, এগুলো অনেক আগের ডিজাইন আমার করা। ক্লায়েন্ট নতুন করে রিভিশন চাচ্ছে, সো এগুলো দিয়ে দিতেছি। ওকে, যাই হোক। সো এই হইছে আমার জেপিজি ইমেজ। জেপিজি ইমেজটা ওপেন করলেন, করে দেন আপনি এখানে অনেক অপশন আছে। আ ফটোশপে অনেক রকমের অপশন আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। ইউটিউবে মোটামুটি আপনি ফটোশপ ব্যাকগ্রাউন্ড রিমুভের উপরে মনে হয় ২-৩ লাখ ভিডিও পাবেন।
যদি আমি ভুল না বলে থাকি। আপনি একটু জাস্ট YouTube এ দেখেন যে Photoshop এ ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করতে হয়। নরমালি এখান থেকে একদম ইজি ওয়ে হচ্ছে যে সাবজেক্ট সিলেকশন থেকে দেন আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তারপর সবথেকে বেটার স্টিল নাও আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে পেন টুল দিয়ে ম্যানুয়ালি আপনি এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। স্টিল নাও আমার কাছে আমি নিজেই যখন আমার একটু ক্লায়েন্ট অনেক রিচ হয় বা তারা একদম পারফেক্ট জব যখন চাচ্ছে, তখন আমি যেটা করি সেটা হচ্ছে আমি এই পেন টুল দিয়ে সেই মান্ধাতার আমলের মতো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। বাট কারণ আমি ইচ্ছামতো এটার কন্ট্রোল করতে পারতেছি। আমি কতটুকু রিমুভ করব বা আমার এজ লাইন কতটা শার্প হবে, ইচ অ্যান্ড এভরিথিং আমি সবকিছু কিন্তু এখানে কাস্টমাইজ করতে পারবো। যেটা হচ্ছে সিলেক্ট অ্যান্ড মার্কসে গেলাম। মার্কসে যাওয়ার পর আমি এখান থেকে অনেক কিছু করতে পারবো। স্মুথনেস বাড়াইতে কমাইতে পারবো, ফেদার বাড়াইতে কমাইতে পারতেছি, কন্ট্রাস্ট, শিফট এডস ইচ অ্যান্ড এভরিথিং আমি চেঞ্জ করতে পারতেছি। ওকে? যেটা আরো বেটার এবং স্টিল নাও আমি যদি ভুল না বলে থাকি যে যারা একটু প্রফেশনাল ডিজাইনার আমাদের থেকে যারা আরো ইন্ডাস্ট্রিতে আর ১০ বছর আগে থেকে যারা কাজ করতেছে, যাদের এক্সপেরিয়েন্স অনেক বেশি, তারা এখনো পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেয়। বাট আরো কিছু বেটার এআই আসার কারণে এই জিনিসটা হয়তোবা আগামী ২-১ মাস বা ধরেন ৬ মাস পরে এগুলো আর ইউজ হবে না। যেমন আমি নিজেই এখন মেক্সিমাম প্রজেক্ট ১০ টা প্রজেক্টের মধ্যে ৯ টা প্রজেক্টই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকি ওই যে ফ্রি পিকের ব্যাকগ্রাউন্ড রিমুভার থেকে। আর একটা যেটার এই ব্যাকগ্রাউন্ড অনেক বেশি কমপ্লেক্স থাকে, ওইটা আবার এআই এখনো ডিটেক্ট করতে পারে না। সো ওই ক্ষেত্রে যেটা হচ্ছে আমি এখানে পেন টুল দিয়ে করে নেই। ওকে? সো আপাতত আপনারা এআই দিয়েই ট্রাই করেন যেহেতু এটা একটা ফান্ডামেন্টাল কোর্সের ক্লাস। সো এই মুহূর্তে এত জটিল জায়গায় যাওয়ার দরকার নেই। আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ ইজিলি করে ফেলতে পারবেন এবং এরপর যদি আপনার মনে হয় যে না ভাই আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটোশপ দিয়ে করব, তাহলে ইউটিউবে কয়েক লাখ ভিডিও আছে, ওখান থেকে বেস্ট ভিডিও দেখে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলেন। সিম্পল। ওকে? দেন আমার এখানে আমি চলে যাচ্ছি সারফেসে। সো এই ইমেজটা আমি ইউজ করতে পারি। যদিও আজকের এই ডিজাইন কনটেন্টটা রেডি করার জন্য, ক্লাসটা রেডি করার জন্য আমি কিছু জিনিস আগে থেকে নিয়ে নিয়েছি। যদিও এইটা আমার অনেক আগের একটা ক্লাস ভিডিও ছিল এই সেম প্রজেক্টের উপরে। সো ওইটারই রিডিজাইন বা বলতে পারেন যে রিক্লাস নিতেছি। কারণ এর আগের ক্লাসে আমরা শ্যাডো দেখেছিলাম, তাই না? শ্যাডোর কাজ দেখেছিলাম যে আসলে লাইট সোর্স কি, এই লট অফ থিংস দেখেছিলাম। ওইগুলো আজকে আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি আমি আলোচনা করতেছি। ওকে? সো আশা করছি আপনারা এনজয় করবেন। সো আমি অলরেডি একটা ইমেজ নিয়ে নিয়েছি যেটা এআই দিয়ে তৈরি করা। খুব দেখতে অনেক পাঞ্চি লাগতেছে, তাই না? অনেক স্যাচুরেটেড লাগতেছে। দেখতে অনেক মজা লাগতেছে, ইয়াম্মি লাগতেছে, জুসি লাগতেছে। ওকে? সো এর জন্য আমি এই ধরনের ইমেজ নিয়েছি। এখন এই ইমেজটা একদম মিডল পজিশনে রাখবো আমি। এটা একটা বেসিক কম্পোজিশন যে আমার মেইন ইমেজ যেটা বা সাবজেক্ট ইমেজ যেটা বা সাবজেক্ট এলিমেন্ট, এখানে অনেক এলিমেন্ট আছে। আমি যদি এটা বামে দেখাই, আরও অনেক এলিমেন্ট আছে যেগুলো একটা করে আমরা ইউজ করব। এই যে আমি এলিমেন্ট নিলাম, এই এলিমেন্টটা সাবজেক্ট এলিমেন্ট বা মেইন এলিমেন্ট। সো মেইন এলিমেন্ট অনেকে এই ধরনের কাজ করেন, খুব ছোট করে অন্য ধরনের এলিমেন্ট অনেক বেশি রাখেন। বাট এটা তো আসলে আমার মার্কেটিং পারপাস না। আমার মার্কেটিং পারপাস হয়েছে এই বার্গারটা মানুষের চোখে পড়ানো, মানুষের মাঝে মার্কেটিং করা যে আমরা এমন একটা জিনিস নিয়ে আসছি, এটা তুমি দেখো। সো আমার ওভারঅল হায়ারার্কি, এই যে এবার আসেন হায়ারার্কি নিয়ে আলোচনা করি। ডিজাইন কম্পোজিশনের একটা রুলস যে হায়ারার্কি। সো ওই হায়ারার্কিটা আমরা মেনটেন করবো। সো আমার হায়ারার্কি পারপোজ কি এখানে? আমার মেইন ইমেজে বা এক কথায় বার্গারের উপরে অনেক বেশি ফোকাস করানো। ক্লায়েন্টের ফোকাস টেনে এনে এই জায়গায় বসানো। সো আপনি যদি ওই ইমেজ দিয়ে এরকম ছোট ইউজ করেন, দেখতে ভালো লাগবে না। সো এটা মোটামুটি বড় রাখবেন। আর যেকোনো সোশ্যাল মিডিয়ার ডিজাইন আপনি করেন না কেন, আজ থেকে যদি ১ বছর, ২ বছর, ৫ বছর পরেও করেন, এই টেকনিক সেম রাখবেন। দিন শেষে আমার ক্লায়েন্ট আমাকে টাকা দিতেছে এই কাজের জন্য। আমি এখানে কয়টা ব্যাকগ্রাউন্ড দিলাম, কয়টা শ্যাডো দিলাম, কয়টা এলিমেন্ট ইউজ করলাম, কি করলাম, ওইগুলো আসলে ম্যাটার করে না। ওইগুলো আমি অর্নামেন্ট এলিমেন্ট হিসেবে ব্যবহার করতেছি। অর্নামেন্ট আসলে একটা মানুষ, হিউম্যান বিইং কেন অর্নামেন্ট পরে, কেন গোল্ড পরে? যাতে তাকে দেখতে আরেকটু ভালো লাগে। বাট দিন শেষে মানুষটাই থাকলো না, তাকে অর্নামেন্ট আমি কই পরাবো? সিম্পল। সো দেন আমি জুম আউট করে ফেলবো। জুম আউট করার পরে আমরা এই ইমেজটা আপাতত এখানে লক করে দিব। লক করার অনেক অপশন আছে, লেয়ার থেকে লক করা যায়। আপনারা যারা লেয়ার ক্লাস করেছেন তারা জানেন লেয়ার থেকে কিভাবে মেইনটেইন করে ডিজাইন করতে হয়। আজকে আমরা একদম ফ্রি ফর্ম কাজ করার ট্রাই করব, কারণ খুবই সহজ কাজ দেখব। সো এখানে আসলে অত লেয়ার মেইনটেইন করার কিছু নাই। সো দেন আসেন এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই। আপাতত লক করে দিই। লক করে দেওয়ার পর আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব।
একটা ব্যাকগ্রাউন্ড ড্র করলাম। ড্র করার পরে এটাকে আমি আইড্রপার টুল দিয়ে আপাতত এই কালারটা দেই। পরে হয়তোবা আমি কালার চেঞ্জ করতে পারি। দেন এটাকে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করে দিই। এই সেম জিনিসটা মানে কোনো এলিমেন্ট আগে পিছনে করানোর জন্য কন্ট্রোল এবং ওই যে পি যে কিটা আছে, এমএনওপি, পি কির পাশে ২টা বাটন আছে, ২টা কি আছে, ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড থার্ড ব্র্যাকেট, এই ২টা একটু ক্লিক করে দেখবেন যে কোনটা দিলে কি হচ্ছে। ওকে? এটা হচ্ছে শর্টকাট। আর নরমালি আপনি এখান থেকেও এভাবে অ্যারেঞ্জে যেয়ে তারপর সেন্ড টু ব্যাক করে দিতে পারেন বা ব্রিং টু ফ্রন্ট উপরে উঠাইতে পারেন। অনেক কিছু করা যায়। আমার মেইন ইমেজটা বসানো কিন্তু শেষ। এই কাজটা যদি আপনি খুব সুন্দরভাবে করতে পারেন, এরপরে এখানে আসলে আমি যা করব, এখানে যা কিছু ইউজ করি না কেন, সবকিছু দিন শেষে হচ্ছে অর্নামেন্ট এলিমেন্ট। অর্নামেন্ট মানে আপনি আশা করি বুঝতে পারতেছেন যে এগুলো আমি অনেক বেশি যখন ইউজ করে ফেলবো, তখন দেখতে খ্যাত লাগবে। আর একদম সিম্পল রাখলে তো সিম্পল মিনিমালিস্টিক লাগবে। বাট এগুলো পরিমিত পরিমাণে ব্যবহার করতে হবে। দিস দ্য রিজন যে দেখবেন যে অনেকেও অনেক পরিমাণ গোল্ড আইটেম পরার কারণে তাকে দেখতে আর খুব একটা ভালো লাগে না। গোল্ডই দেখা যায়, তাকে আর দেখা যায় না। সো সেম টেকনিক, সেম কনসেপ্ট রিয়েল লাইফে যে যা কিছু চিন্তা করেন সব রিয়েল লাইফ থেকে চিন্তা করবেন। রিয়েল লাইফ থেকে এক্সাম্পল নিয়ে ভাববেন, তাহলে দেখবেন যে সবকিছু সিম্পল লাগতেছে। ওকে? সো আমি ফার্স্ট অর্নামেন্ট দিব, একটা ব্যাকগ্রাউন্ড দিব। একটু ফ্রন্ট করে দিই। আচ্ছা, এটা আবার আরেকটা লেয়ারে আছে। ঝামেলা, লেয়ারটা উপরে উঠায় দিই। সো এটাকে আমি এভাবে নেই, আপাতত নিয়ে তারপর মিডল করে দিব। দেন এটাকে ব্যাক এন্ডে পাঠায় দিই। আমি একটা সিঙ্গেল লেয়ার করে নিয়েছি যাতে আপনাদের বোঝাইতে ইজি হয়। সো আমার মেইন ইমেজটা অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট করে দিলাম। ওকে? এবং একটা জিনিস মাথায় রাখবেন যে এটা যদি আনএমবেডেড থাকে, সো দেন এটাকে এমবেড করে দিবেন অলওয়েজ। ওকে? ইমেজ আমার অলরেডি এমবেড করা আছে। সো এগুলো দেখে নিবেন, ছোট ছোট বিষয়গুলো একটু কনসার্নলি দেখবেন। তাহলে দেখবেন যে আসলে আপনি যখন এই ডিজাইনটা আল্টিমেটলি রেডি করতেছেন, তখন আসলে ভুল ভ্রান্তি কম হবে। সো এই এলিমেন্টগুলো এখানে নিয়ে আসি। কারণ এগুলো আমরা একটা করে একটা ইউজ করব। এখন কোনটা কোথায় ইউজ করব? এটা হচ্ছে ব্যাপার। এখন দেখেন ২০২৫ সালে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক বেশি কাজ করতেছে, এই সময় যারা বলতেছে যে, "ভাই আমি তো আমার প্রফেশন থেকে আউট হয়ে যাইতেছি এআই এর কারণে।" আসলে ব্যাপারটা এআই করতেছে না। ব্যাপারটা করতেছে হচ্ছে আসলে তার মধ্যে ডিজাইন সেন্স নাই। এআই আপনাকে এই জিনিসগুলোই দিবে। এআই এর থেকে অনেক আ বেটার কিছু দিবে, নট লাইক দ্যাট। ওকে? সো অ্যাজ এ ডিজাইনার আপনার কাজ হচ্ছে কোন এলিমেন্ট কোথায় বসানো, কোনটার অপসিটি কতটুকু হবে, কোনটা ট্রান্সপারেন্সি বাড়বে, কোথায় কতটুকু লাইট পড়বে, এটা আপনি অ্যাজ এ ডিজাইনার এই সেন্সটা নিজের মধ্যে রাখতে হবে। এই সব কিছু আমি আপনাদের অনেককে যারা নতুন একদম নতুন ডিজাইন শিখতেছে ১ সপ্তাহ ২ সপ্তাহ, ওরে আমি যখন এই জিনিসগুলো দিব, ও আসলে এখান থেকে তেমন কিছু ভালো যে মেক করে ফেলবে এরকম না। বিকজ অফ দ্যাট যে ও মাত্র নতুন কাজ শিখতেছে। আর যে ধরেন আজ থেকে ৪-৫ বছর ধরে কাজ করতেছে, আজ থেকে ১০ বছর ধরে কাজ করতেছে, আ তারা কি করবে? তারা আপনি তাকে যাই দিবেন সে ওইটা থেকে কোনো না কোনো কিছু তৈরি করতে পারবে। সো এটা হচ্ছে আসলে এই সেন্সের পার্থক্যটুকু, এক্সপেরিয়েন্সের পার্থক্য। যে এআই আসুক আর যাই আসুক না কেন, আপনার মধ্যে যদি ডিজাইন সেন্স ভালো থাকে, আপনি কালার কম্পোজিশন ভালো বুঝেন, আপনি ডিজাইন নিয়ে ইমাজিন করতে পারেন, দেন এআই আসুক না কেন, আসুক আর আরো ১০ টা নতুন কোনো টেকনোলজি আসুক। আপনার কাজ হচ্ছে সেগুলোর কাজ শিখা এবং সেগুলোকে আপনি আপনার কাজে ব্যবহার করবেন। যেমন আমার এই ইমেজটা আমি এআই দিয়ে বানাইছিলাম। এটা মেবি মিডজার্নি বা মিডজার্নি দিয়েই মেবি বানানো এটা। সো মিডজার্নি অথবা ফ্রিপিকের যে এআই আছে যেটা, এই ২ টার যেকোনো একটা দিয়ে আমি বানিয়েছিলাম। তো এই জিনিসটা কিন্তু ক্লায়েন্টকে যখন আমি দেখাইতেছি, ও তো আসলে ওর বার্গারে এই সেম জিনিসই ইউজ করবে ভাই। ও একটা বান ইউজ করবে, দেন লেটুস ইউজ করতেছে, তারপর চিজ ইউজ করতেছে আর প্যাটিটা ইউজ করতেছে। ওকে? আইদার চিকেন প্যাটি অর বিফ প্যাটি হইতে পারে। সো যাই হোক, ওরকে আপনি দেখায় নিবেন যে, "ভাই আমি এই ইমেজটা ইউজ করতে চাচ্ছি রেফারেন্স ইমেজ হিসেবে। সো এটা তোমার পছন্দ হচ্ছে কিনা? বা তোমার যে রিয়াল লাইফ প্রোডাক্ট যেটা সেটার সাথে কতটুকু যাচ্ছে?" ও যদি অ্যাপ্রুভ করে, এরপরে আপনার আসলে আর কোনো কনসার্ন নাই ফটো নিয়ে। ও অ্যাপ্রুভ করছে, তার মানে আপনি ওইটা দিয়েই কাজ করবেন। ওকে, সো অনেক কথা বলে ফেলতেছি। আসলে এই কথাগুলোই আমাদের নতুন ডিজাইনারদের আরো বেশি প্রয়োজন। এখানে ডিজাইন শিখতে চাইলে আপনি YouTube এ কয়েক মিলিয়ন ভিডিও আছে। সেখান থেকে আপনি যথেষ্ট পরিমাণ
নলেজ নিতে পারেন। কিন্তু সমস্যা হইছে ওই জিনিসগুলো যখন আমরা নিজেরা ক্রিয়েট করতে যাই, তখন আসলে আল্টিমেটলি ওইটা হয় না। কেন হয় না? এই ছোট, ছোট ব্যাপারগুলো আমরা মিস করে যাই। আসলে ডিজাইন প্র্যাকটিস করতে হবে অনেক বেশি। প্লাস অনেক বেশি ইনফরমেশন নিতে হবে। অনেক বেশি ফ্রাঙ্ক ডিসকাশন করতে হবে টিম মেম্বারদের সাথে। এই দেখো আমার এই ডিজাইনটা ভালো হইতেছে কিনা বা এটা আরো কোনো ইমপ্রুভ করতে পারবো কিনা। যেটা হচ্ছে যে UI UX ইন্ডাস্ট্রিতে অনেক বেশি হয় যে ওখানে একটা ডিজাইন মার্কেটে পাবলিশ হওয়ার আগে অন্তত ১০০ জন ৫০ থেকে ১০০ জন নিজেদের এমপ্লয়ি তারপর বাহিরে কলিগ যারা আছে ওদেরকে দিয়ে ওরা একটা ইউজার এক্সপেরিয়েন্স নেয় বা এক কথা যদি বলি সার্ভে করে। সো সেম জিনিস আপনি কেন করতেছেন না? আপনি একটা ডিজাইন বাংলাদেশের বিভিন্ন ডিজাইন গ্রুপ আছে, অনেক বড়, বড় কমিউনিটি আছে। ইভেন গ্রাফিক ক্লানের একটা কমিউনিটি গ্রুপ আছে যেখানে ৭,০০০ ডিজাইনার একসাথে আছে। সো আপনি ওই গ্রুপে আপলোড করেন। আপলোড করে আপনি কমেন্ট নেন। অন্যের কমেন্ট কি অনেকে নেগেটিভ করবে, অনেকে পজিটিভ করবে, অনেকে হাসাহাসি করবে। লট অফ থিংস করবে। তাই তো? সো ওইখান থেকে আপনি বেস্ট ইনফরমেশনগুলো নিয়ে আপনার ডিজাইনে আপনি ওইগুলো এক্সিকিউট করেন। সিম্পল। ওকে, সো অনেক কথাই বলে ফেলতেছি। এবার আসেন এই ডিজাইনে চলে আসি। আমরা এই ইমেজটা এখানে রাখবো। রাখার পরে এটাকে কন্ট্রোল 2 দিয়ে আপাতত লক করে দিই। কন্ট্রোল 2 দিয়ে লক করা যায়। আবার লেয়ার সিলেকশন থাকলে বা লেয়ার অপশন যদি আপনি প্রথম থেকে মেনটেন করেন, সেক্ষেত্রে এখানে এই টগলের পাশে যে ফাঁকা স্পেস আছে এখানে একটা সিঙ্গেল ক্লিক করলে এটা লক হয়ে যাবে, যেটাকে বলা হয় টগল লক। ওকে, আর এটি হচ্ছে টগল ভিউ। এটা অফ করে দিলে সব অফ হয়ে যাচ্ছে। ওকে, সো যাই হোক, এবার আসেন ডিজাইনে কি করতে পারি আমরা। এটা ব্যাকগ্রাউন্ডে আমরা খুব জোস একটা টেক্সট ইউজ করতে পারি, তাই না? সো আসেন টেক্সটের কাজ করি। ইউর কি বার্গার দিব, ধরেন এটার নাম কি দেওয়া যায়? ফ্যাটি বার্গার না, ফ্যাটি বার্গার দিলে নেগেটিভ মার্কেটিং হবে। সো এটা কেউই চাইবে না, কোনো রেস্টুরেন্ট অনার চাবে না এটা। স্পাইসি বার্গার দেওয়া যায়। স্পাইসি, অলরেডি এটা স্পাইসি লাগতেছেও। বা আরো জোস নাম। এটা আসলে এই নামগুলো কিন্তু আপনি দিবেন না। এটা আপনার যে ক্লায়েন্ট বা যার কাজটা লাগবে আল্টিমেটলি সে আপনাকে এগুলো বলে দিবে। সো আপাতত আমরা একটা ডেমো ইউজ করতেছি। স্পাইসি বার্গার। এবার আসেন এটার ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব টেক্সটটা এখানে থাকবে। এখন টেক্সট কি আমি এটার উপর রাখবো? একদমই না। সো এটাকে আমি পিছনে পাঠায় দিলাম। আমি অনেক বেশি শর্টকাট ইউজ করি। এজন্য হয়তোবা আপনাদের ইস্যু হইতে পারে বুঝতে যে এটা আমি কিভাবে পিছনে পাঠায় দিলাম। এটা হচ্ছে ওই যে যেটা ১ম এ বলেছি যে কন্ট্রোল এবং 3rd ব্র্যাকেট ক্লিক করলে এটা পিছনে সামনে আসবে এরকম। ওকে? সো একটা সুন্দর একটা টেক্সট দেই। টেক্সট টাইপো দেই বা টাইপোগ্রাফি ইউজ করব। আমরা রেগুলার ইউজ করব না। এই ধরনের টাইপোগ্রাফি ইউজ করা যায়, ফুড ইন্ডাস্ট্রিতে যায়। কিন্তু কথা হলো যে আমি এই ধরনের বেসিক টাইপোগ্রাফি বা হোয়াটএভার এই জিনিসটা এই ডিজাইনের সাথে যাচ্ছে না। এই ডিজাইনটা দেখতে অনেক বেশি স্পাইসি প্লাস অনেক বেশি বোল্ড লাগতেছে, তাই না? বাট এখানে যখন আমি এই ধরনের ফন্ট ইউজ করতেছি তখন আসলে ওই ডিজাইন ওই অ্যাপিলিংটা হারায় ফেলতেছে টোটালি। লুকিংটা ভালো লাগবে না আল্টিমেটলি। কার্টুন লাগবে। বাট আমি কার্টুন চাচ্ছি না। সো আমরা একটা বোল্ড টাইপের ফন্ট ইউজ করব। দেখি কোনটা ইউজ করা যায়। এটাও না। আচ্ছা, এখানে নামটা একবারে বার্গার করে দিই। এটার দরকারই নাই। বার্গার, বার্গার স্পেলিং ঠিক আছে কিনা জানি না। থাকার কথা। দেন আমি একটা মানে বার্গার এই টেক্সটটা দিয়ে ব্যাকগ্রাউন্ডে একটা ইফেক্ট ক্রিয়েট করতে চাচ্ছি। কন্ট্রোল 3rd ব্র্যাকেট ক্লিক করলাম, পিছনে চলে গেল। ব্ল্যাক কালারটা একদমই ভালো লাগতেছে না। বুঝতেও পারতেছি না ডিজাইন ঠিক মতো যাচ্ছে কিনা। দিস ইজ দ্য রিজন যে আমি ১ম এ একটা কালার প্লেট তৈরি করেছি। আপনারা যারা গ্রাফিক ক্লানের ফান্ডামেন্টাল কোর্সটা যারা করেছেন তারা কালারের এই ব্যাপারগুলো খুব ভালো করে জানেন। যে আমি অনেক কিছু দেখিয়েছিলাম ওই ক্লাসটাতে। যেহেতু এই ক্লাসটা ইউটিউবেও যাচ্ছে, সো ইউটিউবে এই সেম প্লেলিস্ট আছে। যারা এই ভিডিওটা দেখতেছেন তারা এই প্লেলিস্টেই খুঁজেন কোথায় আছে ওই ক্লাসটা। হয়তোবা ৭ বা ৮ বা ৯ নাম্বার ক্লাসের মধ্যে আছে। দেখেন ওখানে কালার নিয়ে অনেক বেসিক আলোচনা করেছিলাম আমি। সো আমরা কালার প্যালেট আগেই তৈরি করে ফেলেছি। দেন আমি এবার দেখেন দেখতে মোটামুটি লুকিং গুড, রাইট? সো এটাকে আরেকটু পাঞ্চি করা যায়। লাইক আমি এখান থেকে একটু ম্যাট কালার করে দিতে চাচ্ছি। ম্যাট হোয়াইট না, এটাকে কি হোয়াইট বলে? আচ্ছা, ওয়ার্ম হোয়াইট মেবি। সো অল্প একটু করে দিলাম। ওকে, গুড।
মানে ইয়েলো কালারটার সাথে ম্যাচ হচ্ছে। আর আমি যখন একদম ডিরেক্ট হোয়াইট কালারটা দিতেছি তখন ওই হোয়াইট কালারটা বেশি চোখে পড়তেছে। বাট আমি চাচ্ছি আমার প্রোডাক্টে বেশি আ নজরটা রাখার জন্য আরকি, বা ফোকাস রাখার জন্য, বা আরো যদি আমি ওভাবে বলি কম্পোজিশন ল্যাঙ্গুয়েজে, যে হায়ারার্কিটা এই জায়গাটা থাকবে। হিট ম্যাপিং বলতে একটা জিনিস আচ্ছা যাই হোক, আজকে হিট ম্যাপিং ওইসব নিয়ে আলোচনা একদমই করব না। ওগুলো আমরা পরবর্তী ক্লাসে কোনো একটা ক্লাসে আলোচনা করব। আচ্ছা, এই ফন্টটা এবার দেখতে ভালো লাগতেছে দেখেন, তাই না? এই ফন্টটা ইউজ করা যায়। প্লেফুল ফন্ট, আর যেহেতু ফুড ইন্ডাস্ট্রিতে আসলে প্লেফুল বোল্ড টাইপের ফন্ট ব্যবহার করা হয়, অনেক অনেক ব্যবহার করা হয়। ওকে, সো নাইস ডিল। সো এটা রাখি। এছাড়াও আপনি আরেকটা টেকনিক আছে যেটা আমি অনেক বেশি ফলো করি। টেকনিকটা হলো এরকম যে, ধরেন আপনি আজকে একটা ফন্ট ডাউনলোড করছেন, বা আপনার কাছে হয়তো বা ২০-২৫টা বা ৫০টা ১০০টা ৫০০টা ফন্ট আছে। যারা গ্রাফিক লাইনে ফান্ডামেন্টাল কোর্সে যারা ছিলেন, তারা মেবি ২৭০০র মতো একটা ফন্টের বিগ কালেকশন, যেখানে অনেক বিগ বিগ প্রিমিয়াম ফন্ট আছে, সেগুলো আমি শেয়ার করেছিলাম গ্রুপে। সো এই ২৭০০ ফন্ট আছে আপনার কাছে, বা ধরেন আপনার কাছে ২৭,০০০ ফন্ট আছে। এখন আপনার কাছে কি সময় আছে ভাই এই ২৭,০০০ ফন্ট থেকে একটা, একটা, একটা করে খুঁজে বের করবেন? এখন আমার যেটা হয় যে, আমি বুঝি যে এই ফন্টের এই ডিজাইনের সাথে এই ফন্ট যাবে, এবং আমি জানি ওই ফন্টটা আমার কোন সিরিয়ালে আছে, কতটুকু নিচে যাইতে হবে। ওকে? সারাদিন যেহেতু কাজ করতেছি। বাট আপনার ক্ষেত্রে এই সেম এক্সপেরিয়েন্স নাও হইতে পারে, বা হইতেও গেলেও আপনার ৬ মাস কাজ করতে হবে। তো আপনি যেটা করতে পারেন, আপনি গুগলে যাবেন। গুগলে যাওয়ার পরে আপনি লিখবেন এভাবে যে, ফন্ট ফর ফন্ট ফর ফুড, ওই যে চলে আসছে, ১ম এই চলে আসছে ফন্ট ফর ফুড। দেন এখানে অনেক ওয়েবসাইট আছে যারা আপনাকে সাজেস্ট করবে। লাইক এনভাটো, যদিও এনভাটো তো আমাদের এই মুহূর্তে নাই। ধরেন আপনাদের কারোরই নাই, আমি এটাই ধরে নিচ্ছি। সো এনভাটো যেহেতু প্রিমিয়াম, সো এই ২টা ওয়েবসাইট বাদ। পিপিকেও প্রিমিয়াম ফন্ট, মাই ফন্টসও প্রিমিয়াম, ওরা সবগুলো প্রিমিয়াম। সো আমি ফুড ফন্ট হিসেবে ফন্ট স্পেস থেকে দেখতে পারি, আমি 1001 থেকে দেখতে পারি। এগুলো এক একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটে আপনি অনেক সুন্দর সুন্দর ফন্ট পাবেন, অনেক ফন্ট ওরা আপনাকে সাজেস্ট করবে। সো আপনি এই ফন্টটা নেন। আবার অনেকে আছে এই ফন্টগুলো চুজ করবে। এই ফন্ট আপনি কিভাবে ইউজ করতেছেন? আপনার রুচিতেও তো আসার কথা না এই ধরনের ফন্ট, তাই না? সো আপনি এই ফন্টটা ট্রাই করতে পারেন, বা আরো যদি আপনি যেটা ফন্ট সামনে পাইতেছেন আর ওইটা ডাউনলোড করেই ডিজাইনে এপ্লাই করতেছেন, এরকম যাতে না হয়, আপনি বুঝে শুনে ফন্ট ইউজ করেন। এই ফন্টটা গুড। সো আমি তারপরও এখানে একটু প্রিভিউ দেখে নিব। আসলে আমাদের প্রিভিউ কিরকম আসতেছে। ওকে? সো আমরা এখান থেকে আগে থেকে একটা প্রিভিউ দেখে নিতে পারতেছি। সেকেন্ড পেজে চলে যাব। ইনস্ট্যান্ট আপনার যে ধরনের কাজ করতেছেন, ধরেন আজকে আমি এই মুহূর্তে ফুডের কাজ করতেছি যেহেতু, সো আমি ফুড রিলেটেড ফন্ট এইটা ভালো লাগছে, আমি কি করলাম, এই ফন্টটা ডাউনলোড করলাম। বা আমার কাছে হয়তো বা এইটা ভালো লাগছে, আমি এটা ডাউনলোড করে এই ডিজাইনের জন্য শুধুমাত্র ইউজ করতেছি। সেম আপনি যখন আবার মেডিকেল রিলেটেড কোনো ডিজাইন করতেছেন, ধরেন আপনি একটা হসপিটালের জন্য কোনো সোশ্যাল মিডিয়া ডিজাইন করতেছেন, ওই জায়গায় কিন্তু আপনি আবার এই টাইপের প্লেফুল ফন্ট ইউজ করবেন না, তাই না? নাকি ইউজ করবেন? ওকে, সো অনেকে ইউজ করে। সো আমরা ওই ধরনের কাজগুলো করব না। আমরা যখন মেডিকেলের কাজ করব তখন মেডিকেলের সাথে যায়, বা মেডিকেলের ওই যে মানি একটা ঠান্ডা পরিবেশ, বা উম হিলিং যে একটা ব্যাপার আছে, সো এই ব্যাপারটার সাথে যায় এরকম সফট টাইপের ফন্ট ইউজ করতে হবে। আবার আপনি যখন একটা লাক্সারিয়াস প্রোডাক্ট যখন ডিজাইন করবেন, লাক্সারিয়াস প্রোডাক্টে কিন্তু আপনি এই টাইপের ফন্ট, ফানি টাইপের ফন্ট ইউজ করতে পারবেন না। কারণ লাক্সারিয়াস প্রোডাক্টের অডিয়েন্স কিন্তু একটু লাক্সারিয়াস টাইপের হয়। এখন নরমালি চিন্তা করেন আপনার সোসাইটিতে লাক্সারিয়াস কারা? যাদের অনেক বেশি টাকা পয়সা আছে, এবং যারা অনেক বেশি টাকা পয়সার মালিক যারা, তারা দেখবেন অনেক বেশি মুডি টাইপের মানুষ হয়। অনেক বেশি ইগোইস্টিক টাইপের মানুষ হয়। এখন ওই ধরনের মানুষের জন্য ওই টাইপের মুডি বা ইগোইস্টিক বা লাক্সারিয়াস টাইপের ফন্ট বা ভারী ফন্ট ইউজ করতে হবে। সিম্পল। ওকে? এই ফন্ট হইছে আপনার জন্য, আমার জন্য, বাচ্চাদের জন্য, মানে সবার জন্যই, বাট ফুডের জন্য, তাই না? প্লেফুল ফন্ট। বাট আমি যখন লাক্সারিয়াস কাজ করব, তখন নিঃসন্দেহে ওই টাইপের ফন্ট ইউজ করব। সো এই বেসিক ছোট, ছোট বিষয়গুলো আমরা অনেকেই মিস করে যাই, বা আমাদেরকে এভাবে হয়তোবা কেউ না বলেও না। নরমালি আমি খুব কম ভিডিও পেয়েছি যেখানে আসলে এভাবে বলে। এই পার্থক্যগুলো আসলে আমাদের অনেক বেশি জানার দরকার। খুব বুঝা দরকার। ডিজাইন আমি অনেক সময় বলি যে ইউটিউবে শত, শত ভিডিও আছে। ওই ভিডিও আপনি দেখতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি সারা জীবন দেখেন। ওইখানে যেটা হয়, যেমন আমি যখন ইউটিউবের জন্য, শুধুমাত্র ইউটিউবের জন্য যখন ক্লাস ভিডিও রেকর্ড করি, তখন আমি স্পিড রান করি। লাইক আমি একটা ভিডিও রেকর্ড করতেছি, রেকর্ড করে ধুমধাম করে কাজ করতেছি। অনেক বেশি ফাস্ট ফরওয়ার্ড এ যাচ্ছি। সো ওইখানে আসলে এত ডিটেইলিং নিয়ে আলোচনা করার কোনো অপশনই নাই, তাই না?
আর যেহেতু এটা ফান্ডামেন্টাল গ্রাফিক ক্লানের ফান্ডামেন্টাল কোর্স সবার জন্য ওপেন সোর্স করে দিয়েছি। সো এখানে একটু যাতে আপনি বুঝতে পারেন, আপনি যেন এই বেসিক সেন্স বা আপনার এই বেসিক নলেজটা যাতে গ্রো হয়। সিম্পল। ওকে? সো ফন্ট নিলাম। সো আপনি যেভাবে বলেছি, আপনি যখন যে ডিজাইন করতেছেন, ওই ডিজাইনের জন্য ফন্ট আপনি ইনস্ট্যান্ট ডাউনলোড করতে পারেন। আর আপনার যদি এরকম হয় যে আপনার কালেকশনে অনেক ফন্ট আছে, ফোল্ডার করা আছে বা আপনি ফন্টের নাম মুখস্থ করে ফেলছেন। আমি অনেককে দেখেছি এরকম যে যারা অলমোস্ট ২-৩ হাজার ফন্ট মুখস্থ তাদের। এবং সে জানে কোন ফন্ট কোন ধরনের কাজের জন্য লাগবে। তারা অনেক সিনিয়র পারসন। ওই যে কাজ করতে, করতে মুখস্থ হয়ে গেছে। নরমালি আপনার আমার পপিন্স আর মন্টসেরাট এই ২ টা ফন্টই মুখস্থ আছে, তাই না? ওকে। সো আমরা এই ফন্ট দিলাম, মানে আমার টেক্সট এলিমেন্টের কাজ শেষ। এবার আসেন এটার মধ্যে কিছু অর্নামেন্ট ইউজ করব। অর্নামেন্ট আমি নিয়ে নিয়েছি। ধরেন কানের দুল পরাইতেছি, নাকের নথ পরাইতেছি, লাইক দ্যাট এরকম যেগুলোকে অর্নামেন্ট এলিমেন্ট বলে, এইগুলো আমরা ইউজ করি ডিজাইনটাকে আরেকটু সুন্দর করার জন্য, আরেকটু ভারী করার জন্য। এই যে নেগেটিভ স্পেস আছে না? যদি আমি আপনাদেরকে বুঝাই, আ নেগেটিভ স্পেস নরমালি এই ভিতরে যা আছে, আর এই আমার এখানে অনেক বেশি হোয়াইট স্পেস, রাইট? আমি যদি এভাবে দেখাই বা আপনি সহজে বুঝেন যে নেগেটিভ স্পেস বা ফাঁকা জায়গা যেগুলো, আরও কোডান কোটলি বলি যে ফাঁকা জায়গা এগুলো। আমি ব্ল্যাক কালার করে দিই। এই যে ব্ল্যাক কালার করেছি, এই জায়গাগুলো কি আমার ফাঁকা জায়গা। সো এই ফাঁকা জায়গাগুলো এভাবে রাখলে কোনো সমস্যা নাই। বাট এটাকে সবথেকে বেটার যদি আপনি আ কন্ট্রোল করে যদি ফিল করতে পারেন এই ধরনের এলিমেন্ট দিয়ে, তখন আপনার ডিজাইনটা নেক্সট লেভেলে যাবে। এখন এই নেক্সট লেভেলে যাওয়ার জন্য আসলে যাওয়ার কোনো সীমানা নাই। কোনো ডিজাইনে আসলে সৌন্দর্যের শেষ নাই। ওকে? সো ডিজাইনে আল্টিমেট জায়গায় যাওয়াটা আসলে ইম্পসিবল। ওইটা একমাত্র আমাদের সবথেকে বড় ডিজাইনার যে আমাদেরকে যিনি ডিজাইন করেছেন একমাত্র তার জন্য। ওকে? সো আমরা যেটা করতে পারি আমরা ইমিটেট করতে পারতেছি। সহজ করে যদি বলি যে আমরা মোটামুটি যতটুকু বুঝি যে আমরা এভাবে, এভাবে কাজ করব। বা এই জায়গাটাকে আরেকটু ভালো করব, আরেকটু ভালো করব এরকম। ওকে? সো ডিজাইনে আসলে সৌন্দর্যের শেষ নাই। আর আল্টিমেট জায়গা তো ডিফারেন্ট স্পেস এটা। স্পিরিচুয়াল ব্যাপার-স্যাপার। ও যাই হোক, সহজ করে এবার কাজে আসি। এই জায়গাগুলো আমি ফিল আপ করব। সো আমি ১ম এ একটা মরিচ দিতেছি। এখন মরিচটা আমি চাইলে এই জায়গায় দিতে পারি। দিতে পারি? অবশ্যই দিতে পারি। কিন্তু আমি একটু ক্রিয়েটিভলি চিন্তা করি, এই মরিচটা এই জায়গায় দেয়া থেকে বেটার না এই জায়গাটায় দেয়া? তারপর এটাকে একটু রাউন্ড করে দিই। এই যে Ctrl+2 দিয়ে লক করে দিব। যখন যে এলিমেন্ট ঝামেলা করবে Ctrl+2 দিয়ে লক। আর লেয়ার অপশন থাকলে তো আরো ইজি। বাট আজকে আমরা একদম সিঙ্গেল লেয়ারে কাজ করব। বাট প্রফেশনাল যারা তারা প্রত্যেকটা লেয়ার মেইনটেইন করে কাজ করে। এটাকে আরেকটু ভিতরে এড করে দিই। আবার এমন না যে এটা আমি এভাবে করতেছি, ধরেন এই জায়গাটা এড করে দিতেছি। তখন যে ওভারল্যাপিং হবে, সো আমি চাচ্ছি না ওভারল্যাপিং হোক। এটা এখানেই থাকুক। এরপরে আমি কি ইউজ করব? এরপরে আমি এই মরিচটা ইউজ করি আসেন। এটাকে এই কোণা থেকে দিয়ে দেই। তারপরে এখানে আমার আরো কিছু অপশন আছে, আরো কিছু এলিমেন্ট আছে। অনিয়ন স্লাইস আছে একটা। অনিয়ন স্লাইসটা এই পাশ থেকে রাখি। সব একপাশে রাখবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, কম্পোজিশন যখন মেইনটেইন করতেছেন, আ একদম একাডেমিক দের মতো তো আর আসলে আমরা মেইনটেইন করতে পারব না। আমরা যতটা পারি ঠিক ততটাই করব। আ অনেকে দেখা যাবে সব এক সাইডে রাখছেন। না, এক সাইডে না, একদম ওভারঅল একটা সার্কুলার কম্পোজিশন মেক করার ট্রাই করবেন যে এই ২ কর্নার নিয়েছি, থার্ড যেটা আছে সেটা আমি এই পাশ থেকে দিয়ে দেই। দেন আরেকটা আমি এই পাশ থেকে দিয়ে দিলাম। মোটামুটি ফিল হয়ে গেল। তাই না? বা এটাকে আরেকটু উপরে উঠায় দিই। কারণ নিচে আমি আরো কিছু টেক্সট কিন্তু লিখবো। এমন না যে নিচের এই জায়গাগুলো ফাঁকা থাকতেছে। এখানে কিছু লিখবো, কিছু কল টু অ্যাকশন বাটন দিব আমি। সো এগুলোর জন্য আমার স্পেস রাখতে হবে তো, তাই না? সো এই হইছে আমার ওভারঅল মোটামুটি কাজ। যে আমি এতটুকু কাজ করতেছি। এখন দেখেন এই ডিজাইনেও যদি আমি অনেক জায়গায় দেখেছি সোশ্যাল মিডিয়ায় এর থেকে যে খুব একটা ভালো ডিজাইন তারা দিতেছে, প্রডিউস করতেছে এরকম না। আ অনেক বিগ আ ফার ব্র্যান্ড আছে যারা খুবই লো কোয়ালিটি ডিজাইন পাবলিশ করতেছে। এখন এটা ডিপেন্ড করে আসলে তারা হয়তোবা অনেক ভালো ডিজাইনার। আপনাদের মতো ভালো ডিজাইনারদের তারা পায় নাই এর জন্য। আচ্ছা যাই হোক। এবার আসলে এই জায়গায় আর কি করা যায়? এবার আমার সবথেকে উম যে জিনিসটা লাগবে, আমার প্রাইসটা দিতে হবে। যে এই বার্গারটা কত টাকার মধ্যে আমি পাইতেছি। আদারওয়াইজ বার্গার তো প্রত্যেকটা রেস্টুরেন্ট অর্ডার সেল করে। প্রত্যেকটা রেস্টুরেন্ট, প্রত্যেকটা স্ট্রিট ফুড শপ, এনি কাইন্ড অফ ফুড শপ, সব জায়গায় কিন্তু বার্গার সেল থাকেই। তাই না? সো এই বার্গারটার কেন স্পেশাল?
কেন স্পেশাল, তাই না? সো এই বার্গারটা স্পেশাল যে তার দামের দিক থেকে অথবা তার ফ্লেভারের দিক থেকে। এখন এসে বলতেছে যে এটা হয়তোবা চিজ বার্গার বা চিজি বার্গার বা সামথিং লাইক দ্যাট, এরকম হয়তোবা অনেকেই ইউজ করে। উম যারা রেস্টুরেন্ট ওনার যারা আছে তারা এই ব্যাপারগুলো খুব ভালো বুঝে। সো তারা এগুলো আপনাকে আগে থেকেই বলে দিবে। সো সমস্যা নেই। আমি ১ম এ ফ্লেভারটা চেঞ্জ করি। ইয়েস, চিজি। চিজি ডিলাইট নাম দেয় অনেকে। অনেকে অনেক কিছু করে। সো আমরা এটার নামটা দিয়ে দেই। আমরা এই বডিটা আরেকটু উপরে দিব। সেম ইমেজটাও। ইমেজটা মিডলে আছে কিনা দেখে নিতে হবে আমাদের। সো ওকে, ফাইন। ইমেজটা আপাতত লক করে দিই। এখন এই জায়গাটায় এই চিজি বার্গার, ইটস ওকে, ফাইন। এভাবে রাখলেও খুব সুন্দর লাগবে। এখন আমি ট্রাই করব অ্যাজ এ ডিজাইনার, একটু এক্সপ্লোর করব ডিজাইন যখন করতেছি। না হলে তো কন্ট্রোল জেড আছেই, তাই না? ভালো লাগে কিনা সেটা দেখতে হবে। এখন এই যখন আমি চিজিটা এখানে দিয়ে দিতেছি, আমার ওভারঅল লুকটা এই জায়গাটায় নিয়ে যাইতেছে বা হায়ারার্কিটা এইখানে নিয়ে যাইতেছে। বাট আমি সেটা কিন্তু চাচ্ছি না। দেখি কোনো অপশন আছে কিনা এটাকে, বা আদারওয়াইজ যেটা হবে লাস্ট পর্যায়ে আমরা এটাই, এই কালারটাই দিয়ে দিব। একটু ডার্ক করে দেই। ওকে, ভালোই লাগতেছে। বাট আমার কাছে মনে হয় এই কালারটাই বেস্ট। এবার আসেন আমরা প্রাইস ট্যাগটা ইউজ করব। প্রাইস ট্যাগটা খুব বেশি জরুরি এবং এই প্রাইস ট্যাগের উপর ডিপেন্ড করেই আসলে মানুষ এই জায়গাটায় ফোকাসটা দিবে। আদারওয়াইজ সে সারাদিন অনেক বেশি অনেক দেখে, এই ধরনের প্রমোশন দেখে, তাই না? সো গ্রাডিয়েন্ট টুল না, আমরা শেপ বিল্ডার টুল নিই। নিয়ে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিব। সাধারণ একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেলটার কালার দিয়ে দিব আমরা রেড কালার এবং একটা মিডল পজিশনে রাখবো। একদম মিডলে রাখতেছি আমি। সো মিডলে রাখার পরে কর্নারগুলো, যেহেতু ফুড রিলেটেড ইন্ডাস্ট্রিতে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, ফাঙ্কি, ইজি, ফানি, সফট টাইপের ভাইব দিতে হয়। সো এই যে কর্নারগুলো আপনি ট্রাই করবেন একটু রাউন্ড করে দেওয়ার জন্য, কারণ এরকম শার্প টাইপের কাজ ফুড ইন্ডাস্ট্রিতে খুব কম হয়। ওকে, এই যে শেপ সাইকোলজি বলতে একটা জিনিস আছে দুনিয়াতে। সো আপনারা চাইলে ওইটা দেখে নিতে পারেন যে কেন এটা আমি রাউন্ড করতেছি, কেন করতেছি, এটার আসলে একটা এক্সপ্লেনেশন থাকা উচিত। সো এই এক্সপ্লেনেশনগুলো হচ্ছে শেপ সাইকোলজি, কালার সাইকোলজি, কেন আমরা ইয়েলো কালারটা নেই, ইয়েলো কালার দিয়ে আসলে কি মিন করায়, তারপর এই যে শেপ, রাউন্ডেড শেপ দিয়ে আসলে কি মিন করে, এই ব্যাপারগুলোকে বলা হয় শেপ সাইকোলজি বা কালার সাইকোলজি। এগুলো নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, অনেক বড় বড় ডিজাইনারদের ভিডিও আছে। আমি আপনাদেরকে সাজেস্ট করবো ওই ভিডিওগুলো একটু দেখার জন্য, অনেক কিছু শিখতে পারবেন। এবার আসেন এই জিনিসটার ব্যাক এন্ডে আমার একটু শ্যাডো দিতে হবে। আমার কাছে এখন মনে হচ্ছে একটু শ্যাডো দিতে হবে। এর ঠিক এই ক্লাসের আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে শ্যাডো কিভাবে দিতে হয়। অনেক রকমের ওয়ে দেখেছিলাম, তাই না আমরা? আর নরমালি এই ধরনের শ্যাডোগুলো আসলে বা এই ধরনের ইমেজ, ইমেজ বেসড ডিজাইন সব করার জন্য সবথেকে বেস্ট সফটওয়্যার কিন্তু স্টিল নাও ফটোশপ। ফটোশপ এমন একটা সফটওয়্যার যেখানে আপনি প্রচুর পরিমাণ কাজ ফ্রি হ্যান্ড করতে পারবেন। আবার ইলাস্ট্রেটরের কাজ আর এক রকম। এখন কথা হচ্ছে আমরা ফটোশপের কাজ যেহেতু ইলাস্ট্রেটরে করতেছি, সো একদম ফটোশপের মতো টপ লেভেলের যে হবে এরকম না। বাট আমরা কাছাকাছি যাওয়ার ট্রাই করব। টুলস আসলে খুব একটা ম্যাটার করে না যদি আপনার মধ্যে যদি ডিজাইন সেন্স ভালো হয়। নরমালি এটা আমরা এখান থেকে ড্রপ শ্যাডোই দিতে পারি। আমরা ফ্রি ফর্ম স্টাইলে না দিলেও সমস্যা হবে না আই গেস। ইফেক্টে যাই, এখান থেকে ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো দিব। আচ্ছা, আমরা অবজেক্ট সিলেকশন না করেই ড্রপ শ্যাডোতে চলে গেছি। স্টাইলাস ড্রপ শ্যাডো। ওকে, ড্রপ শ্যাডোটা এই পাশে চলে এসেছে। সো এটাকে আমার কোন দিকে নিতে হবে? এবার আসেন আমার এই জায়গাটায় ড্রপ শ্যাডো পরে দিই। আগে বুঝি যে লাইট সোর্স কই থেকে আসতেছে। লাইট সোর্স এই বার্গারের ইমেজ অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে এই পাশ থেকে আসতেছে, তাই না? আমি যদি এভাবে যদি ধরি, ধরেন একটা লাইট সোর্স চিন্তা করি, এই জায়গাটায় লাইটটা পড়তেছে এবং লাইটটা এখান থেকে কিন্তু আসতেছে আল্টিমেটলি। এই অ্যাঙ্গেলে আসতেছে। আমি অ্যাঙ্গেলটাও ড্র করতেছি আপনাদের বুঝার জন্য। ঠিক এই অ্যাঙ্গেলে কিন্তু আমার লাইট সোর্স আসতেছে।
এই অ্যাঙ্গেলে লাইট সোর্সটা আসার কারণে এই জায়গাগুলোতে দেখেন অনেক বেশি লাইট এই পাশটা শ্যাডো পড়েছে। এই যে হাইলাইট হইছে, তাই না? তার মানে এখান থেকে লাইট আসতেছে। তাহলে আমি যখন ড্রপ শ্যাডো দিব তখন আমার যে অবজেক্ট যেটা আছে বা আরো সহজ করে বলি যে এলিমেন্ট যেটা আছে, এই এলিমেন্টের শ্যাডো কোন দিকে পড়বে? এলিমেন্টের শ্যাডো নিঃসন্দেহে এদিকে পড়বে। সো আসেন এটাকে ফিক্সড করি। ইফেক্ট, স্টাইলাস, ড্রপ শ্যাডো দিব। সো এক্স অফসেট, ওয়াই অফসেট আছে, এগুলো চেঞ্জ করতে হবে। 1 ড্রপ শ্যাডো অনেক দূর নিয়ে গেছি আমি। কারণ এটা এত হালকা ছিল যে বুঝাই যায় না কিছু। আচ্ছা এবার আসেন এটাকে চেঞ্জ করি। ড্রপ শ্যাডো আসবে ঠিক এই বরাবর আসবে। ওয়াই অফসেট থেকে এটা উপরে উঠাই। দেন এক্স অফসেট থেকে এটা আরো ভিতরে যাবে। ভিতরে যাওয়ার পর এর অপোসিটি যেটা বলেছিলাম যে প্রথমে 30% দিয়ে দেখবেন কত আসে। ওকে, দেন ব্লার, ব্লার কমায় ফেলবো আমি। আচ্ছা এই অ্যাঙ্গেলে আছে, এটাকে আরো ভিতরের দিকে নিয়ে যাই। দেন এটাকে আরো উপরে উঠাইতে হবে। ওয়াই অফসেটটা কমায় দেবো, তাহলে উপরে উঠে যাবে। অপোসিটি আরো কমিয়ে দিব। ওকে, ডান। এবার দেখেন, এবার মনে হচ্ছে যে না এটা ঠিক আছে, পারফেক্টলি হচ্ছে, নিচে শ্যাডো হচ্ছে, সাইডে শ্যাডো আসতেছে এই দিক থেকে। আবার এই সেম জিনিসটা আপনি চাইলে ইয়ে দিয়েও করতে পারেন, কাস্টম শেপ ড্র করে করতে পারেন। ওকে, সো এবার আসেন আমরা এটাকে কাস্টম শেপ দিয়ে কিছু করা যায় কিনা দেখি। আপাতত এটা এখানে থাকুক, এই ড্রপ শ্যাডো এটা এখানেই থাকুক। রেক্টেঙ্গেল টুল নিলাম, নেওয়ার পরে কর্নারগুলো রাউন্ড করে দিলাম, একটু ছোট আর একটু কমিয়ে দিই, সাইড কমিয়ে দিলাম। দেন এটাকে মিডল পজিশনে নিয়ে আসি, থাকলো। আর একটু ডানে নিয়ে যাই, ডানে বা বামে যাই হোক। সো নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে এবার আমি ম্যানুয়ালি এটা ট্রাই করি, কাস্টম শেপ ড্র করে ট্রাই করতেছি। ওকে, সো ডান। দেন আমি চলে যাব গ্রাডিয়েন্টে, গ্রাডিয়েন্ট থেকে এখান থেকে ব্ল্যাক ব্ল্যাক করে দিব। দেন একটা ব্ল্যাক কমিয়ে ফেলবো, সিম্পল। ব্ল্যাক দিলাম, দেন আরেকটা ব্ল্যাক দিব। দেওয়ার পরে এখান থেকে যে কোনো একটার অপেসিটি কমিয়ে ফেলবো, 0% করে দিব। রেডিয়াল আছে, অলরেডি রেডিয়াল চলে এসেছে। করার পরে এবার এটাকে একটু অ্যাডজাস্ট করি, আসেন। রেডিয়াল না করে আপনি এটাকে লিনিয়ার দিয়েও দেখতে পারেন যে আসলে কী রকমের আপনার আউটপুট আসতে পারে। সো এই আউটপুট এতটুকু আসলে আমাদের জন্য যথেষ্ট, তাই না? আর একটু কাছাকাছি নিয়ে আসি। ওকে, দেন এটাকে ব্যাকগ্রাউন্ডে পাঠায় দিই। এখন এই কাজটা আপনি ফটোশপে জাস্ট সর্বোচ্চ গেলে ১ মিনিটে লাগবে আপনার করতে, বা ২ মিনিট বা ৫ মিনিট লাগবে। কিন্তু এই কাজ আমি ইলাস্ট্রেটর যখন করতেছি তখন আসলে আমাকে একটু বেশি কাজ করা লাগতেছে। কারণ যেহেতু এইখানে শ্যাডোটা দিতেছি, শ্যাডো, ভেক্টর শ্যাডো, তাই না? সো এর জন্য আসলে আমার এত কাজ করা লাগতেছে এই জায়গাটায়। দেন এটাকে আসেন গজিয়ান ব্লার করে দিই। ইফেক্ট, ব্লার, দেন গজিয়ান ব্লার। গজিয়ান ব্লার থেকে রেডিয়াস কমায় ফেলবো, এত বেশি দেওয়ার দরকার নাই। দেন গ্রাডিয়েন্ট টুল আমি ইচ্ছামতো কন্ট্রোল করতে পারতেছি। এটা হচ্ছে আসলে ব্যাপার যে আসলে
আপনি কাজটা বুঝতেছেন কিনা এবং আপনি যা শিখতেছেন যে বেসিক টুল যা শিখতেছেন সেটা দিয়ে আপনি কোনো কাজ করতে পারতেছেন কিনা। আ এখানে অপাসিটি কমায় ফেলতে হবে। আ আপাতত 50 দিয়ে শুরু করি। হলো আমাদের ব্লা আ শ্যাডোর কাজ। সো শ্যাডো ডান। এবার আসেন এটার উপরে আমরা কিছু টেক্সট লিখব। এইটা কি বার্গার হইতে পারে? চিজ বার্গার, বিফ বা সামথিং লাইক দ্যাট এরকম। সো আমি দিয়ে দিলাম বিগ ম্যাক্স, একটু বড় সাইজের লার্জ সাইজের বিগ ম্যাক্স। দেন এটাকে আ প্যারাগ্রাফ স্টাইলটা অ্যালাইন সেন্টার করে দিব। এটাকে এই জায়গাটায় রাখি, রেখে একটু বড় করে দিই। দেন কালার কি দিব এখানে? এখান থেকে কালার পিক করব? আমি এখান থেকে কালারটা পিক করব কারণ আমি কালার প্যালেটটা আগেই তৈরি করে নিয়েছি। কত টাকার বার্গার এটা? ধরেন নরমালি এই ধরনের বিগ সাইজের বার্গারগুলো ৳১৫০ থেকে ৳৫০০ হয়। অনেক জায়গায় ৳২,০০০ বার্গার আছে। আচ্ছা যাই হোক। ধরে নিই আমরা এই বার্গারটা দিতেছি মাত্র ৳99 ৳৯৯। সো যখন আমি এই বিগ ম্যাক্স বার্গার ৳৯৯ দিব তখন আসলে আমার অডিয়েন্স গ্রাব হবে। যদিও এটা হয়তোবা ম্যাটেরিয়াল এ পসিবল না, বাট আবার চাইলে অনেক দিক থেকেও পসিবল হয়। এটা আসলে আপনার আমার হেডেক না, ডিজাইনারের হেডেক না কিন্তু। এটা যে প্রোডাক্ট সেল করবে তার হেডেক। বাট আমি তাকে হয়তোবা বলতে পারি যে, "ভাই আপনার যেহেতু ফার্স্ট প্রমোশন করতেছেন, সো এই বার্গারটার প্রাইস যেহেতু রেগুলার ৳১৫০ বা ৳২০০ আপনি এটাকে ৳১২০ বা সামথিং ১৫০, ৳১৪৯ নিয়ে আসেন। ৳২০০ র বার্গার ৳১৪৯ নিয়ে আসেন। ৳৯৯ একদম কম হয়ে যায়। তো এটাকে 149 করে দিই। ১৪৯ দিয়ে দিই। তো বাংলাদেশের জন্য আমি করতেছি, তাই না? ৳১৪৯ যেটা, এটা অনেক বড় থাকবে এবং অ্যালাইনমেন্ট খুব জরুরি। অ্যালাইনমেন্ট গুলো করে ফেলবেন। অ্যালাইনমেন্ট করার আগে আমার যেটা করতে হবে, আমার নিচে একটা যে শ্যাডো আছে সেটার সাথে এটা আ ম্যাচ রাখতে হবে। তো যাই হোক পরে এটা আমরা অ্যাডজাস্ট করে নিব। আগে এই অ্যালাইনমেন্টটা করে নিই। অ্যালাইনমেন্ট ডান। দেন একটু ডানে সরবে। ওকে। ৳৪৯ কালারটা আমরা সেম রাখবো। মাল্টিপল কালার দিব না এই জায়গাটায়। বিগ ম্যাক্স। আজকে ক্লাসটা অনেক লং হইতে পারে। সিজন 2 এর ক্লাসগুলো একটু লং হবে, একটু বড় হবে। কারণ এই ক্লাসগুলো আসলে আমি আপনাদেরকে দিচ্ছি বিকজ অফ দ্যাট যে ডিজাইন মাস্টারে আপনারা সামনে যাচ্ছেন। আ সো ডিজাইন মাস্টারে যখন যাবেন, যাওয়ার আগে ডিজাইন মাস্টারের ক্লাসগুলো তো বুঝতেই পারতেছেন যে ওখানে আসলে আমি কি জিনিস শিখাইতে পারি আপনাদের। ওখানে প্যাকেজিং ডিজাইন শিখবেন। ওখানে আরো অনেক অ্যাডভান্স লেভেলের কিছু কাজ দেখব আমরা। কিছু না, অনেক বেশি কাজ দেখব এবং ওই কাজগুলো যাতে তখন আমি কনসেপচুয়ালি বুঝতে পারি, কনসেপ্টগুলো নিতে পারতেছি বা আপনি এই কাজগুলো আগে থেকে টুকটাক ছোট অল্প কাজ যদি করতে পারেন তাহলে আমাদের জন্য ভালো হবে যখন আপনি ডিজাইন মাস্টার কোর্সে যখন যাচ্ছেন। সো এর জন্য আসলে এই ক্লাসগুলো অনেক লম্বা হবে এবং আমি ট্রাই করব এই ক্লাসগুলোতে সবথেকে বেশি শিখানোর। কারণ এখন যদি আমি আপনাদেরকে একটু ভালো মতো তৈরি করে নিতে পারি আ এই ইন্টারমিডিয়েট লেভেলে আমরা বেসিক সিজন পার করে এসেছি। আ যেটা এই প্লে লিস্টেই আছে ১ থেকে ২০ নাম্বার বা ১৮ নাম্বার ভিডিও পর্যন্ত যেগুলো আছে সেগুলো একদম বেসিক ফান্ডামেন্টাল একদম নতুনদের জন্য। তারা ওইটা কমপ্লিট করে তারপর এখানে আসলো। আসার পরে এই কাজগুলো শিখলো। এই ২ টা জিনিস যখন তার কমপ্লিট হয়ে গেছে, দেন সে ডিজাইন মাস্টার কোর্সে গেল। ডিজাইন মাস্টার কোর্সে গিয়ে ওখানে খুব জটিল জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। ইন্ডাস্ট্রির অনেক ব্যাপার নিয়ে আলোচনা করলাম। ফাইবারের অনেকগুলো ব্যাপার নিয়ে আলোচনা করব আমি। ফাইবারে কিভাবে গিগ রেডি করা লাগে এই হাবিজাবি সব করব। বাট তার আগে তো আমার কাজ লাগবে। আমি যখন ফাইবারে এই টিপের কাজও দিব তখনও আমাকে ক্লায়েন্ট কিন্তু টার্গেট করবে। বাট এই ধরনের প্রজেক্টে যখন আপনি কাজ করবেন, এই ধরনের সোশ্যাল মিডিয়া হয়তোবা আপনাকে সর্বোচ্চ গেলে ফাইবারে $10 থেকে $20 পে করবে। $10 থেকে $20 অনেক বেশি বলে ফেলছি। মেবি $4-5 পে করবে। কারণ ফাইবারের সোশ্যাল মিডিয়াতে দেখা যায় বান্ডেল হিসেবে দেয় যে $20 জন্য ওরা ৪টা ৫টা ডিজাইন চায়। সো আমি যদি এভাবে বলি যে একটা ডিজাইনের জন্য আপনাকে হয়তোবা ৫ থেকে ১০ বা ১৫ হাইয়েস্ট পে করতে পারে। বাট আমাদের টার্গেট হইছে আমরা একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন থেকে যাতে এট লিস্ট 25 বা $30 নিতে পারি। যাতে আমি $১০০ এর কাজ করব, একটা বড় অর্ডার কাজ করব যেখানে হয়তোবা আমি ৫ টা ডিজাইন দিব বা ৬ টা ইট দিলাম। বাট প্রত্যেকটা ডিজাইন
ওই লেভেলের কাজ লাগবে। সো এই ধরনের কাজ যদি আপনি করতে পারেন, সেক্ষেত্রেও Fiverr থেকে বা আপনি আপনার ক্লায়েন্টকে এবং লোকাল ক্লায়েন্টকে যদি আপনি এই ধরনের কাজও দিতে পারেন, তারা ঈদের চাঁদের মতো খুশি হয়ে যাবে। ব্যাপারটা এরকম, হ্যাঁ? সো এই ফন্টটা আমরা এখানে নিয়ে আসি ৳১৪৯। ওকে, লুকিং গুড। বিগ ম্যাক্স ৳১৪৯ বার্গার। এখন দেখতে ভালো লাগতেছে, তাই না? এবার আসেন আমরা এখানে সোশ্যাল মিডিয়াতে কিছু জিনিস ব্যবহার করতে হয়। যেমন ফোন নাম্বার, অর্ডার নাও বাটন এবং ধরেন সোশ্যাল মিডিয়া আইকন-টাইকন কেউ যদি ইউজ করে। বাট ফোন নাম্বারটা মাস্ট এবং ব্র্যান্ড লোগো। আমরা এই ডিজাইনে ব্র্যান্ড লোগো ইউজ করি না। কারণ এই মুহূর্তে ধরেন আমাদের কাছে ব্র্যান্ড লোগোটা নাই। বাট যদি আমার কাছে ব্র্যান্ড লোগো থাকতো আর এটা যদি রিয়াল প্রজেক্ট হইতো তার লোগোটা নিয়ে আমি যেকোনো একটা কর্নারে প্লেস করতাম। লেফট কর্নার অথবা একদম মিডল বরাবর যেখানে চিজি লেখা এই জায়গাটায় অথবা এই কর্নারে। ওকে? নরমালি আপনি যত ধরনের সোশ্যাল মিডিয়া ফুড ইন্ডাস্ট্রি দেখবেন তারা এই জায়গাটাতেই মানে মিডল বরাবর প্রোডাক্টের মিডলে সে তার লোগো ডিজাইনটা প্লেস করে। যেহেতু আমাদের কাছে লোগোটা নাই এজন্য আমি এখানে জাস্ট চিজি লিখে রেখেছি। সো সিম্পল। এবার আসেন এখানে আরেকটু এলিমেন্ট ইউজ করি যেহেতু আমার এই জায়গাটা আছে। যেহেতু আছে না থাকলে হয়তোবা ইউজ করতাম না। থাকলে কেন ইউজ করব না? অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট এটার অ্যাঙ্গেল চেঞ্জ করে দিব। সব যখন আপনি সেম অ্যাঙ্গেলে রাখবেন তখন ডিজাইনটা দেখতে খুবই রিপিটিটিভ লাগবে। সো এটা যাতে না হয় এর জন্য আমরা এটাকে নিলাম, নেওয়ার পর ট্রান্সফর্মে যাব। গিয়ে এখান থেকে রিফ্লেক্ট করে দিব মানে উল্টা সাইড করে দিব। দেন আরো একটা মরিচ আছে। এই মরিচটা কই বসাবো? এই মরিচটা সবথেকে কম এলিমেন্ট পড়ছে ধরেন এই সাইডে। সো আমরা এখানে ইউজ করব। একটু বড় করে দিব। আবার বড় মানে এই না, এই যে এই সাইজ করে দিলাম। এই সাইজ করলেও সমস্যা নাই, দেখতে ভালোই লাগবে। বাট আমাদের এই ডিজাইনে এত বড় করা দরকার নাই। দেন আসেন এই বাটনগুলো নিয়ে আসি। বাট বাটন নেওয়ার আগে আমার এখানে আর ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ আছে। ব্যাকগ্রাউন্ডে একটা শ্যাডো দিতে হবে। আ ব্যাকগ্রাউন্ডে একটা শ্যাডো ক্রিয়েট করতেই হবে, মাস্ট করতে হবে। আদারওয়াইজ মনে হচ্ছে বার্গারটা ফ্লোটিং সিচুয়েশন এ আছে। সো আসেন এবার একটা শ্যাডো ক্রিয়েট করি। রেডিয়াল, রেডিয়াল করে দেন আরেকটু বড় হওয়ার কথা ছিল। যাই হোক, দেখি এটা করা যায়। এবং এখানে 50 আছে সেটা 20 তে নিয়ে আসবো। 20 তে নিয়ে আসার পরে এটাকে প্লেস করব কই? প্রোডাক্ট ইমেজের উপরে না, প্রোডাক্ট ইমেজের নিচে করব। ইস দ্য রিজন যে আমাদের লেয়ার মেইনটেইন করে কাজ করতে হবে সামনে। বাট যেহেতু ১ম এই কাজ করতেছেন সো আপাতত লেয়ার মেইনটেইন করার দরকার নাই। বাট ধীরে, ধীরে লেয়ারটা মেইনটেইন করবেন। এটাকে পিছনে পাঠায় দিই। ওকে। এবার দেখেন এটা দেখতে আরো বেশি ভালো লাগতেছে। কমপ্লিট মনে হচ্ছে, তাই না? এবার আমি এখান থেকে ইয়েটা বাড়াবো, শ্যাডোর পরিমাণটা বাড়াবো। কতটুকু শ্যাডো পড়তেছে? দরকার হলে আমি এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা অ্যাডজাস্টমেন্ট করব। যেভাবে মনে চায় ঠিক সেভাবেই আমরা এখানে এই শ্যাডোটা ইলাস্ট্রেটরেও করতে পারতেছি। জাস্ট প্রসেসগুলো জানতে হবে। নট এ বিগ ডিল। ওকে? আমার কমানো দরকার দেন আমি গ্রেডিয়েন্ট স্লাইডার থেকে কমাইতে পারতেছি। আমার এডজ লাইন যেটা, এডজ লাইনের বাইরে চলে গেছে শ্যাডো দেন আমি এই পাশ থেকে কমায় নিয়ে আসি। তাহলেই তো হয়ে যাচ্ছে। ওকে? ফেড ইন, ফেড আউট ইচ অ্যান্ড এভরিথিং করা যাচ্ছে শ্যাডোর মধ্যে। আপাতত এই শ্যাডোটাই আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। আর এছাড়া আরো অনেক কিছু ইউজ করা যায় লাইক দ্যাট এটা একটু ইউজ করব। এটাও ওয়ান কাইন্ড অফ শ্যাডো, এটা কালার শ্যাডো বলতে পারেন। অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, ফ্রন্টে নিয়ে আসি দেন এটাকে ব্যাকগ্রাউন্ডে পাঠাই দিই। সাইজটা অনেক বড় করতে হবে, করে ইউলো কালার করে দিলাম বা শ্যাডোটা একটু ইউলো টাইপের পড়লো, দেখতে আরেকটু নিউ ডাইমেনশনাল লাগলো। এই তো সিম্পল। ডিজাইনে এরকমই আসলে, ডিজাইনে আহামরি কিছু করার
কিছুই নাই। আহামরি বলতে কিছু না। আপনি প্রসেসের মধ্যে থেকে আপনি যতটা দেখতে সুন্দর করতে পারেন, যতটা দেখতে পাঞ্চি করতে পারেন। দিন শেষে এই যা কিছু করছি সব কিন্তু এই আমার প্রোডাক্ট ইমেজকে টার্গেট করে এবং এখন দেখেন আমার এই ডিজাইনটা যে আমি করলাম এর সার্কেল পয়েন্ট কোথায় বা মেইন ফোকাস পয়েন্ট কোথায়? এটা বোঝার জন্য আপনি কি করবেন শিফট কন্ট্রোল অল্টার এস প্রতিবার যতটুকু কাজ করতেছেন প্রিভিউটা দেখে নিবেন। প্রিভিউ দেখে নিলে আপনার কাজে ভুল কম হবে। এখন দেখেন এই ডিজাইনটা যখন আমি যেখানেই পাবলিশ করতেছি, সেখানে কিন্তু এই জায়গাটায় আমার হায়ারার্কি পয়েন্ট আসতেছে। তাই না? দিন শেষে ১ম এ হায়ারার্কি পয়েন্ট আসতেছে কোথায়? বার্গার ইমেজের উপরে। দেন 2nd হায়ারার্কি বা যদি সহজ করে বলি যে এটা ফোকাস পয়েন্ট দিয়ে বুঝেন যে মেইন ফোকাস কিন্তু আমার বার্গার ইমেজ যেটা আমার দরকার। 2nd ফোকাস কোথায় যাচ্ছে? এই বিগ ম্যাক্স ৳১৪৯ এনাফ। দেন একজন অডিয়েন্স সে এখান থেকে ১ম এ বার্গার দেখলো। দেখার পর সে কত টাকায় সেটাও সেই ইনফরমেশনটাও পাইলো। 2nd হায়ারার্কি যেটা, 3rd হায়ারার্কি সে নিজেই খুঁজে নিবে। তারপর সে যা আছে সবকিছু দেখলো। দেখার পর এই যে কল টু অ্যাকশন এ যাবে বা ফোন নাম্বারে চলে যাবে। সো ফোন নাম্বারটা আমি এখানে প্লেস করে দিই। একদম মিডল বরাবর রাখবো এবং ট্রাই করব এই ধরনের ইনফরমেশন যখন আমি দিতেছি, বিশেষ করে টেক্সট ইনফরমেশন যেকোনো ডিজাইনে যখন আপনি টেক্সট ইনফরমেশন দিতেছেন, তার চারোদিকে মানে আমি যদি আরো সহজ করে বলি যে এরকম একটা স্পেস রাখবেন। যেটাকে অনেক সময় ব্রিদিং স্পেসও বলে অনেকে। এক কথায় এরকম আমরা একটা স্পেস রাখবো। এই স্পেসটা কেন রাখি? অনেক সময় দেখা যাচ্ছে যে এই ডিজাইনটা হয়তোবা প্রিন্ট হইতেও পারে ইন ফিউচারে। যদিও এটা সোশ্যাল মিডিয়া ডিজাইন, প্রিন্ট হওয়ার অপশন নাই। বাট হয়তোবা হইতেও পারে বা ওয়েবসাইটে যখন দিতেছেন তখন এই চারদিকের যে স্পেসটা যদি আপনি রাখেন, ডিজাইনটা দেখতে অনেক নিট অ্যান্ড ক্লিন লাগবে। কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই। কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। দেন এই জায়গায় একটু কাজ করতে হবে। আমাদের পুরো ডিজাইনটাই কিন্তু মিডল অ্যালাইনমেন্টে চলে এসেছে। যা কিছু করেছি সব কিন্তু মিডল অ্যালাইনমেন্ট। যেমন এখানে মিডল অ্যালাইন করেছি, এখানে টেক্সট মিডল অ্যালাইন করছি। বাট এই জায়গাটা আমি কি করতেছি? আমি লেফট অ্যালাইন করেছি। তাহলে আমার কি হলো? রিপিটিশনটা আসলো না। যেমন কম্পোজিশনে একটা কথা আছে যে ডিজাইনের রিপিটিশনটাও রাখতে হবে। আপনি একটা করলেন A আরেকটা করলেন Z, নট লাইক দ্যাট। রিপিটিশনটা খুব সুন্দর করে আমরা করব আসেন। এটাও আমরা ওই সেম স্টাইলেই আমরা মিডল করে দিই। আইকনটা রাখতেও পারেন, চাইলে নাও রাখতে পারেন। আইকন রাখেন বা এখানে রাখতে পারেন বা উপরে রাখতে পারেন। বাট উপর থেকে এই জায়গাটায় বেটার। গুড ফর ডেলিভারি অপশন ব্লা, ব্লা, ব্লা। এরপরে আমি আরেকটা কাজ করব। এই জায়গার নেগেটিভ স্পেসটা একটু সাইড করে দিব। মানি নেগেটিভ স্পেসটা যাতে চোখে না লাগে, ডিজাইনটা ভরা লাগে। এর জন্য আমরা এই জায়গাটায় ফলো আস নাও এই বাটনগুলো ইউজ করব। এবং এটার এই সেম অ্যালাইনমেন্টে আসবে। এর বাইরে যাবে না। এখানে আসবে না কিন্তু। সো এই যেটা বললাম যে অ্যালাইনমেন্টটা খুব জরুরি ডিজাইনে। যদিও আমরা অনেক সময় হয়তোবা ডিজাইন করি এরকম যে তাড়াহুড়ো করতে গিয়ে ডিজাইন করতে গিয়ে অ্যালাইনমেন্টটা ভুলে যাই। সো এর জন্য আমি যেটা করি আমি নিজেই ভুলে যাই অনেক সময়। অনেক বড়, বড় প্রজেক্টে যেমন আমার রিয়াল লাইফ প্রজেক্টেও আমি অনেক সময় অ্যালাইনমেন্ট ছোট, ছোট জায়গায় অ্যালাইনমেন্ট গুলো মিস করে যাই। তখন ক্লায়েন্ট কি করে যে ও নিজে করে নেয়। আমার ক্লায়েন্ট আমি তো আসলে মেক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ফাইবারের যেগুলো, এগুলোর অ্যালাইনমেন্ট আপনি না দিলেও বুঝবে না যে এটা অ্যালাইনমেন্ট কই সমস্যা। কিন্তু আমি যেহেতু কোনো এজেন্সির হয়ে যখন কাজ করতেছি, তখন কিন্তু অনেক ঝামেলা করবে। বাট আমার একটা ক্লায়েন্ট আছে যে কাজটা আমি সবথেকে বেশি করি। ওর কাজই বছর পর বছর ধরে করতেছি। সো ও এই ছোট, ছোট মিসিং গুলো নিজে আবার প্রিন্টে দেয়ার আগে ও ফিক্স করে ফেলে। আচ্ছা যাই হোক, বাট সব ক্লায়েন্ট কিন্তু এরকম না। ফাইবারের ক্লায়েন্ট ও কিছু ভুল বলবে না হয়তো বা বুঝতেছে না দেখে আপনাকে বলতেছে না। বাট যখন বুঝবে তখন তো ঝামেলা। সো অ্যালাইনমেন্ট ডান। সেম এই পাশটাও আমি অ্যালাইনমেন্ট করব। এই সাইডে অ্যালাইনমেন্ট করার জন্য সবথেকে বেটার হলো যে আপনি যদি না বুঝেন যে এখানে কত পিক্সেল আপনি ছেড়েছেন বা স্পেস রেখেছেন, দেন আপনি এই মেথডটা ইউজ করতে পারেন। বাংলা মেথড বাট খুব কাজে দেয়। ওকে? দেন এই পাশে একটা রুলার টানে নিয়ে আসেন। টান দিয়ে নিয়ে আসলাম আমি। দেন এটা বাদ দিয়ে দিই, এটা আর লাগবে না। দেন এই জায়গাটা আমি কি করতেছি? আমি অর্ডার নাও বাটনটা প্লেস করব। এবং এই যে ৩ টা এটাকে গ্রুপ করে ফেলি আসেন। এই যে লেয়ার না করলে এই ধরনের ভুলগুলো হবে বা প্রবলেমগুলো ফেস করবেন। তখন কন্ট্রোল টুল দিয়ে আপনি এটা অ্যাডজাস্ট করে নিবেন। এটাকে মিডল অ্যালাইনে ফেলে দেই। ওকে, ফাইন। চারদিকে সেম স্পেস, ইচ গুড।
দেন আসেন এইটাকে সরায় ফেলি। এবার দেখেন ডিজাইনটা কতটা পাঞ্চি লাগতেছে, কতটা জোস লাগতেছে, তাই না? আমার নিজের কাছে ভালো লাগতেছে। তার মানে আপনাদের কাছেও ভালো লাগবে। এরপরও এই ডিজাইনে আপনি আরো অনেক কিছু করতে পারেন। শেষ নাই করার। কিন্তু এই ডিজাইনে যদি আমরা আরো বাড়াইতে যাই, অনেক এলিমেন্ট ইউজ করি, তখন ওই যে বললাম ১ম এই আ যে অনেক বেশি অর্নামেন্ট পড়লে তখন আসলে মানুষটাকে খুঁজে পাওয়া যায় না। সেম জিনিসটা হবে এই জায়গাটায়। বাদ দিয়ে দেই যেহেতু আমরা এখানে অলরেডি একটা ইউজ করেছি। এই শ্যাডোটা সরাইলে কি হয়? শ্যাডোটা সরাইলে হচ্ছে একদম ফ্ল্যাট লাগে। তাই না? আমি চাইলে এটার আউটলাইনে একটা স্ট্রোক দিতে পারি। দিয়ে দেখি কি আসে। পরে না হয় চেঞ্জ করে দিলাম। খুব একটা আহামরি কিছু আসতেছে না। বাট কালারটা এখান থেকে নিয়ে নেই। কালার কোড ভালো লাগে কিনা সেটা দেখতে হবে। খারাপও লাগে না। ডার্ক করতে হবে। কারণ যখন আমি এই কালারটা দিতেছি তখন এই সাইডে এসে ব্লেন্ড হয়ে যাইতেছে সেম কালারের কারণে। বাট এটারও একটা অপশন আছে। ডার্ক করে দিতে হবে। একটু কমলা কালার করে দিই। ভালোই লাগবে, খারাপ লাগার কথা না। তো এটাকে আবার সেভ করি। এখন এই যে আপনি যখন ইমেজ সাইজে এসে যখন সেভ করতেছেন, এই জায়গায় কিছু রেজুলেশনের ব্যাপার আছে। আপনার আর্টবোর্ড সাইজ 1080p 1080p এখানে। মানে পিক্সেল 1080 পিক্সেল 1080 পিক্সেল। এটা এই YouTube এ সরি Facebook তারপর আরো অন্য জায়গায়ও কাজ করে। স্কোয়ার সাইজ যেহেতু। তো এই জায়গায় আপনি ইমেজ সাইজ বাড়িয়ে দিবেন। ৩০০০ করে দিবেন। এটা হচ্ছে ইমেজ সাইজ বলতে রেজোলিউশন সাইজ। কোয়ালিটি কত করবেন এখানে কোয়ালিটি ট্রাই করেন। এটা অলওয়েজ 100 রাখার জন্য। তাহলে পিক্সেলগুলো অনেক স্মুথ আসবে। কোয়ালিটি আরেকটু বাড়ায় দিই। দেন এবার দেখেন ডিজাইন। সো ক্লায়েন্টরা আসলে আমাদের কাছে এই ধরনের ইন্টারমিডিয়েট লেভেলের ডিজাইন চায়। তারা আসলে এর জন্য পে করতে চাচ্ছে। এখন সে চাচ্ছে এই ধরনের ইন্টারমিডিয়েট লেভেল ডিজাইন। আপনি তাকে দিতেছেন একদম বেসিক ডিজাইন। জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড দিলেন, ইমেজ কাট আউট করছেন। ইমেজের চারপাশ থেকে সাদা হোয়াইট কালার হাবিজাবি বের হয়ে আছে। তারপর ভালো ফন্ট দিলেন না। আপনি ফন্ট দিলেন মাইরাট প্রো টাইপের ফন্ট। সো তখন আসলে ওই ক্লায়েন্ট আপনার কাছে ব্যাক আসবে না। যেন আমার এই ডিজাইনে একটু প্রবলেম আছে। সো ডিজাইন যখন আপনি ক্লায়েন্টকে হ্যান্ডওভার করতেছেন ফাইনালি একটা প্রুফ দিবেন বা প্রুফ রিডিং দিবেন। যেটা আসলে যারা বই লিখে তারা বেশি করে। ওরা বলে প্রুফ রিডিং আর আমরা কি বলবো? প্রুফ ডিজাইনিং। সো এরকমই তো, তাই না? সো এই জায়গার কালারটা আর এই জায়গার কালারটা কিন্তু এক না। তাই না? আমার সেম কালার করতে হবে। সো আসেন এই যে একটা ভুল পেলাম। এবার এই ভুলটাকে আমরা সলভ করি। সো আমরা এই জায়গাটার কালারটা চেঞ্জ করে দিই। আনগ্রুপ দিয়ে এখানে এই কালারটা চেঞ্জ করতে ইজি হবে। আবার আসেন কোয়ালিটি 100% করে দিলাম। হ্যাঁ, 3000 দিলে ইমেজ সাইজ দিলে আর হাইট এই চেইন লিঙ্ক যেটা লিঙ্ক হয়ে থাকে। সো এটা যাতে লিঙ্ক থাকে তাহলে অটোমেটিক্যালি হাইটটা নিয়ে নিবে। দেন ডানে ক্লিক করি। আমরা দেখতে চাচ্ছি আসলে কি আসতেছে। ওকে। সো ফাইনালি এই আমার ডিজাইন রেডি। সো আমি এই আপনাদের সাথে এই ভিডিওতে কতক্ষণ ধরে কথা বলতেছি? ধরেন আম ১ ঘন্টা ৮ মিনিট। তাই না? সো আমি যদি কথা না বলতাম বা আপনাদেরকে যদি না শিখাইতাম, এটা যদি আমি একদম টানা করে যেতাম হয়তোবা সর্বোচ্চ 30 মিনিটস টাইম লাগতো বা 20 মিনিটস বা ধরেন ম্যাক্স 40 মিনিটস। সো আপনি $৫ জন্য আসলে 40 মিনিটস টাইম ইউজ করবেন না। এরকম হলে তো আসলে আপনি ফাইবারে টিকিয়ে থাকতে পারবেন না বা নট অনলি ফাইবার আপনার সোশ্যাল মিডিয়া ক্লায়েন্ট যাগুলো আছে, লোকাল ক্লায়েন্ট তাদেরকেও খুব একটা ভালো সার্ভিস দেওয়া যাবে না। তো দিন শেষে আপনার এই এলিমেন্টগুলো নিজের কাছে কালেকশনে রাখতে হবে। এই ধরনের এলিমেন্ট আপনি অনেক জায়গায় পাবেন। এই ধরনের এলিমেন্ট আপনি পিএনজি ইমেজ যে ওয়েবসাইট যেগুলো আছে সেখানে পাচ্ছেন। মোটামুটি যা কিছু আছে সবই আপনি পাবেন সোশ্যাল মিডিয়ার তে আ খুঁজে পাওয়া যায় বা আপনি অন্য একটা ডিজাইন থেকে ছোট, ছোট পার্টগুলো নিলেন। অনেক অপশন আছে। এই ধরনের রিসোর্স নিজের কাছে কালেকশনে রাখলেন। এছাড়া ফ্রি পিক আছে। ফ্রি পিকে এগুলো অটোমেটিক্যালি ওখানে আপলোড করা আছে। ওখানে অনেক ভালো, ভালো ডিজাইন আছে। ওখান থেকে আপনি কিছু এলিমেন্ট নিলেন। যেহেতু ফ্রি পিক আপনি নিজে টাকা দিয়ে কিনে নিতেছেন, সো ওই জায়গায় কোনো প্রবলেমও হইতেছে না। যেমন আমার এইগুলো সব ফ্রি পিক থেকে নেয়া।
এই রিসোর্সগুলো বা এই এলিমেন্টগুলো, এই মরিচ-টরিচ যা পেঁয়াজ স্লাইস যা আছে সবকিছু ওইখান থেকে নেয়া। ফ্রি পিক থেকে নিয়েছিলাম। ফ্রি পিক যেহেতু আমার কিনা আছে, সো আমি ইচ্ছামতো ওখান থেকে ইউজ করতে পারতেছি। কোনো কপিরাইটের ক্লেইম আসতেছে না। সো দিন শেষে কথা হচ্ছে আপনার এলিমেন্ট আমি আপনাকে যাই দেই না কেন সেটা খুব সুন্দর রিঅ্যারেঞ্জ করাটাই ডিজাইন সেন্স। ওকে? আশা করছি আপনারা এই ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারবেন বা শিখবেন এবং কাজগুলো শিখে এইগুলো চাইলে আমাকে দেখাইতে পারেন। গ্রাফিক ক্লান ফান্ডামেন্টাল ডিজাইন গ্রুপ নামে ফেসবুকে একটা গ্রুপ আছে। ওই গ্রুপে আপনি আপনার কাজগুলো দেখাতে পারেন। ওকে? সো আজকের ক্লাস ভিডিও এই পর্যন্তই। নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।